শুভ সন্ধ্যা সবাইকে। আমরা বেসিক্স অফ নেটওয়ার্কিং ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড এই বিশেষ ওয়ার্কশপ বেশ কিছুদিন ধরে চালিয়ে আসছি। আজকে সেশন নাম্বার 6। প্রায় এর আগে অন্ততপক্ষে ৫ দুগুণে ১০ ঘন্টা আমরা এই বিষয়ে আড্ডা মেরেছি। আজকে আরও ২ ঘন্টা মারব একই রকমভাবে। আজকে কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে। আগের দিন বলেছি অ্যাসাইনমেন্ট নিয়ে। সেটা এই মুহূর্তে করছি না। একটু মাঝ বরাবর করব, কারণ কেউ একটু পরে জয়েন করেন। আ আমরা প্রত্যেকবারই অনুরোধ করি, এবারও করছি একই রকমভাবে যে আপনারা যদি একটুখানি ঠিক সময়ে জয়েন করেন, তাহলে সুবিধা হয়। আপনাদেরও হয়তো কোনো ক্ষেত্রে সুবিধা হবে। কারণ বিশেষ করে আমাদের যে Q&A সেশন থাকে, ২ খানা থাকে। একটা শুরুতে থাকে, একটা শেষে থাকে। আপনারা অনেকেই শুরুতে জয়েন করতে পারেন না। কিছু ইনফরমেশন মিস হয়ে যায়। আ তো সেই কারণে একটু চেষ্টা করবেন যদি ঠিকঠাক টাইমে আসা যায়। উম এই হচ্ছে বিষয়। আর বাকি তো প্যাটার্ন আপনাদের জানাই মোটামুটি। ১ম এ একটা Q&A, তারপরে আমাদের মূল আলোচনা, তারপরে আবার Q&A দিয়ে শেষ। এই মোটামুটি আমাদের ফরম্যাট। আর ঠিক আছে, বাকি যা কথা সেগুলো পরেই না হয় বলা হবে। আপাতত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। প্রদীপ দা, হ্যাঁ, যদি পসিবল হয় তাহলে আপনি যে আপনার কাছে যে বলছিলেন স্মার্ট প্লাগ আছে, তো ওইটা নিয়ে একটু কিছু বলতে পারবেন? মানে যে ব্যাপারটা কি? আচ্ছা, আমি মনে রাখছি প্রশ্নটা। এই প্রশ্নটা আমি যদি ভুলে আচ্ছা, যাই ইন আচ্ছা। কেস, আ আ আপনি শেষে আরেকবার জিজ্ঞেস করবেন। আ আমি বলে নিই আমরা যেটা করি আচ্ছা, আরকি, ২ টো Q&A তো ১ম Q&A যেটা করি, প্রশ্ন উত্তর যেগুলো সেটা হচ্ছে পুরোপুরি অন টপিক। তারপরে শেষে যেটা সেটা ওভারঅল। মানে সেটা অন টপিক ও হতে পারে, অফ টপিক ও হতে পারে। তো এটা যেহেতু স্মার্ট প্লাগ, ভালো কোয়েশ্চেন obviously, এটা আমরা শেষে আলোচনা করব। আমি মোটামুটি মাথায় রাখলাম, তবুও আমি ভুলে যাই। যদি ইন কেস ভুলে যাই তাহলে আমাকে একটু প্লিজ মনে করিয়ে দেবেন। শেষে যখন প্রশ্ন উত্তর সেশনটা চলবে সেই সময়। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আচ্ছা, হোপফুলি আর তেমন কারো কোনো প্রশ্ন নেই। আপনারা জানেনই। অবশ্য এখন আর বলে সেইভাবে লাভ নেই। মাঝখানে একবার বলব যে যারা পরবর্তীতে জয়েন করেছেন অথবা যাদের নাম আমি বলিনি শুরুতে, তারা নিজেদের নাম চ্যাট এরিয়াতে লিখবেন। তো আগের দিন আমরা বেশ কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করেছি, পোর্ট নিয়ে আলোচনা করেছি। কথা প্রসঙ্গে একটা টপিক এসছে, বেশ কয়েকবার ঘুরে ফিরে এসছে। আমি পরবর্তীতে বলেছি আরেকটু ডিটেইলস এ আলোচনা করব। সেই বিষয়টার নাম হচ্ছে ফায়ারওয়াল। এবারে একটা নরমাল ফিজিক্যাল ফায়ারওয়াল যেটা করে যে আগুনটা যাতে না ছড়ায়, সেই ক্ষেত্রে আমাদের সাহায্য করে একটা ফায়ারওয়াল। বিশেষ করে বড় বিল্ডিং ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা দেখি থাকে। এখন নেটওয়ার্কিং এ ফায়ারওয়াল কি কাজ করে? সেটা হচ্ছে বাইরের আগুন, মানে খারাপ জিনিসপত্র, অ্যাটাক ইত্যাদি বন্ধ করে দেয়। মানে আসতে বাধা দেয়। এটা বিশেষ করে বিজনেস পারপাস এ ভীষণভাবে উপযোগী, এমনকি হোম পারপাস এও উপযোগী। ফায়ারওয়াল কি করে? যে ইন্টারনেটের যে ট্রাফিক, ইন্টারনেটের, আমি প্রাইভেট নেটওয়ার্কিং এর কথা বলছি না। ইন্টারনেটের যে ট্রাফিক, সেই ট্রাফিকটাকে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে? ওর বিভিন্ন রকম মেথড আছে। তার আগে বলে নিই ফায়ারওয়াল কয় রকমের, মোটামুটি কয় রকমের। মূল আমরা ফায়ারওয়ালকে ২ ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে হোস্ট ফায়ারওয়াল বা সফটওয়্যার বেসড ফায়ারওয়াল। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক বেসড ফায়ারওয়াল, যেটা কিনা একটা হার্ডওয়্যার। এবার হার্ডওয়্যার মানে সেই হার্ডওয়্যারের ভেতরেও তো সফটওয়্যার আছে obviously, পুরোটাই সফটওয়্যারের উপরে বেস করে কাজ করছে। যেমন আমাদের রাউটার। রাউটারটা কি? রাউটার একটা হার্ডওয়্যার। কিন্তু তার ভেতরে সফটওয়্যার রয়েছে। সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা কাজ করছি। কিন্তু ওটা একটা ডেডিকেটেড হার্ডওয়্যার, আ যার মধ্যে টোটাল একটা অপারেটিং সিস্টেম রয়েছে, যে কিনা আমাদের এই রাউটিং এ, নেটওয়ার্ক রাউটিং এ যে কাজটা, সেই কাজটা করে। বা ওয়াইফাই নেটওয়ার্কিং এর যে আ যে ব্যবস্থা, সেই যে হার্ডওয়্যার সেটাকে কন্ট্রোল করে। সেরকমভাবেই একটা আছে নেটওয়ার্ক ফায়ারওয়াল, আরেকটা হচ্ছে হোস্ট ফায়ারওয়াল। আপনারা অনেকেই
আপনারা প্রত্যেকেই যেহেতু Windows ব্যবহার করেন, আপনারা জানেন এমনিতে Windows এর সাথে Windows Firewall বলে একটা অপশন আমরা দেখতে পাই। এছাড়াও প্রচুর অ্যাডিশনাল ফায়ারওয়াল রয়েছে। এই সমস্ত ফায়ারওয়াল গুলো হচ্ছে হোস্ট ফায়ারওয়াল বা সফটওয়্যার বেসড ফায়ারওয়াল। আচ্ছা, এবার কিভাবে কাজ করে? আমরা ফায়ারওয়াল দিয়ে কি কাজ করতে পারি? ফায়ারওয়ালে কিছু কিছু মানে বেশ কিছু, অনেক কিছু প্রি ডিফাইন্ড রুল রয়েছে। অর্থাৎ আ কিছু ওয়েবসাইট কিছু মানে আবারও বলছি বেশ কিছু ওয়েবসাইট যেগুলো কিনা ক্ষতিকারক হিসেবে অলরেডি পরিচিত বা অখ্যাত সেই সমস্ত ওয়েবসাইটের ডেটাবেস রয়েছে ফায়ারওয়ালে। তো কি হবে? সেই সমস্ত ওয়েবসাইট যদি কোনো রিকোয়েস্ট পাঠায় কম্পিউটারকে, আমাদের নেটওয়ার্ককে, তাহলে ও সেইগুলোকে আটকে দেবে। সেই রিকোয়েস্ট গুলোকে আটকে দেবে। যেটাকে বলা হয় প্যাকেট, ডেটা প্যাকেট মানে যেটা আলোচনা করতে গিয়ে আমি আমি বলেছিলাম যে আমরা যখন প্রত্যেকটা কোয়েরি পাঠাচ্ছি, সেই কোয়েরিটা যে যাচ্ছে কম্পিউটারের থেকে নেটওয়ার্কিং এর মাধ্যমে আরেকটা সার্ভার ইত্যাদি, ইত্যাদি এটাকে বলা হয় ডেটা প্যাকেট। অর্থাৎ ধরে নেওয়া যাক প্রত্যেকটা ইনফরমেশন একটা করে প্যাকেটে করে খামে করে আমরা পাঠিয়ে দিচ্ছি এরকম। এবারে কথা হচ্ছে যে আ আ খুব ডিটেইলস এ যাওয়ার আগে বেসিক জায়গাটা আমরা ধরে নেওয়ার চেষ্টা করি যে নেটওয়ার্ক ফায়ারওয়াল বলেছি আমি আর হোস্ট বেসড ফায়ারওয়াল এই দুটোর প্রোস অ্যান্ড কনস কি? কেন আমরা আ কোথায় হোস্ট ফায়ারওয়াল ব্যবহার করব বা কেনই বা নেটওয়ার্ক ফায়ারওয়াল ব্যবহার করব? নেটওয়ার্ক ফায়ারওয়াল আগেই বলেছি একটা হার্ডওয়্যার। তার মানে সেটা কিনতে নিশ্চয়ই পয়সা লাগবে। তো আমি কি কিনবো? বা যারা কেনেন তারা কেন কেনেন? আচ্ছা, এখানে বিষয় হচ্ছে দেখুন সবকটা জিনিসকেই কিন্তু কম্পিউটারের ভেতরে ইন্টিগ্রেটেড করে দেওয়া যায় চাইলে। এই যে আমরা রাউটার ব্যবহার করছি। চাইলে কি একটা রাউটারের যে ক্যাপাবিলিটি, রাউটার কি? রাউটার হচ্ছে একটা মিনি কম্পিউটার। তার কিছু নির্দিষ্ট সেট অফ হার্ডওয়্যার রয়েছে এবং তার ভেতরে একটা সফটওয়্যার রয়েছে যে কিনা রাউটিং গুলো করে। তো এই জিনিসটাকেও তো কম্পিউটারের ভেতরে লাগিয়ে দেওয়া যেত। ইন্টিগ্রেট করে দেওয়া যেত। যেত। তাতে করে প্রবলেম কি হতো? সুবিধা অনেক কিছু ছিল obviously কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমি যখন একটা রাউটারকে এনগেজ করছি তখন সেই রাউটার সেই প্রসেসিং পাওয়ারটা কোত্থেকে নিচ্ছে? আমার কম্পিউটার থেকে। আমার কম্পিউটারের RAM ব্যবহার করছে, আমার কম্পিউটারের প্রসেসর ব্যবহার করছে, আমার কম্পিউটারের পাওয়ার যেটা পাওয়ার সাপ্লাই থেকে যে পাওয়ার আমরা পাচ্ছি সেই পাওয়ার ব্যবহার করছে। যার ফলে কম্পিউটারের নিজস্ব যে এফিসিয়েন্সি সেটা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একটা লোড পড়ে এক্সট্রা লোড। তার জন্য একটা ডেডিকেটেড আ আ রাউটার সিস্টেম করা হয়েছে। এছাড়াও obviously তার আরো কিছু কারণ রয়েছে। যেহেতু একটা রাউটারের সাথে আমরা মাল্টিপল নেটওয়ার্কিং ডিভাইস একাধিক কম্পিউটার ইত্যাদি, ইত্যাদি কানেক্ট করতে পারি। সেই বিষয়টাও রয়েছে। তবে মোদ্দা কথা হচ্ছে যে চাইলেই একটা রাউটারকে বা যেকোনো নেটওয়ার্কিং ডিভাইসকে কম্পিউটারে ইন্টিগ্রেটেড করে দেওয়া যায়। খুব প্রবলেমেটিক বোধহয় নয়। কিন্তু প্রবলেম হচ্ছে সে তখন ওই কম্পিউটারের যে প্রসেস, সেই প্রসেসটাকে ও ব্যবহার করবে। সেই প্রসেসর গুলোকেও ব্যবহার করবে। যার ফলে কম্পিউটারের যে এফিসিয়েন্সি এক্সকিউজ মি সেটা কমে যেতে পারে। এবারে আমি ধরে নিলাম কথার কথা Facebook একটা ডেঞ্জারাস সাইট। facebook.com এবারে আমি কি করলাম? আমার কম্পিউটারের মধ্যে যে সফটওয়্যার রয়েছে, আমার অপারেটিং সিস্টেম রয়েছে, তার ভেতরেই একটা ফায়ারওয়াল রয়েছে Windows ফায়ারওয়াল বা আমি অ্যাডিশনাল কোনো ফায়ারওয়াল সাপোজ টাইনিওয়াল, জোন অ্যালার্ম ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন প্রচুর ফায়ারওয়াল বেশ কিছু ফ্রি রয়েছে, বেশ কিছু পেইড রয়েছে। সেগুলো ব্যবহার করলাম এবং সেগুলো ব্যবহার করে সেখানে বললাম যে, "বাবা facebook.com টাকে তুমি ব্লক করে দাও।" অর্থাৎ এই facebook.com থেকে যদি কোনো রিকোয়েস্ট বা যায় যায়, সেটাকে তুমি বেরোতে দিও না বা ঢুকতে দিও না। এবার তার মানে কি হচ্ছে, আমার ফায়ারওয়াল 24x7 যতক্ষণ আমার কম্পিউটার অন রয়েছে, ততক্ষণ কিন্তু জেগে বসে রয়েছে যে facebook.com এলো কি? facebook.com এলো কি? আসলেই তাড়াবো। এরকম একটা ব্যাপার। এবার তাকে জাগিয়ে রাখতে গেলে কি হবে? তাকে খেতে দিতে হবে। তার পাওয়ার দরকার, তার প্রসেসরের পাওয়ার দরকার, তার সিপিইউ আ পাওয়ার দরকার। এই সমস্ত কিছু দরকার। এবার একটা আধটা ওয়েবসাইটের ক্ষেত্রে ইস্যু নয়।
যদি একাধিক ওয়েবসাইট থাকে তাহলে ইস্যু। কারণ ফায়ারওয়ালকে যদি অনেক বেশি কাজ করতে হয় তাহলে অনেক বেশি RAM ওর দরকার, আ অনেক বেশি CPU পাওয়ার ওর দরকার, যেটা ও নেবে। এবং তাতে করে কি হবে, আমার অন্যান্য যে কাজকর্মগুলো সেগুলো ব্যাহত না হলেও তার যে কার্যক্ষমতা তার উপরে একটা ইফেক্ট পড়ার সম্ভাবনা থাকে। রাইট? এইবারে আরেকটা বিষয় কি হয় যে, আমি একটু পরে ডিটেইলস আসবে তখন আরো ভালো ভালো বোঝা যাবে। ধরে নেওয়া যাক যে, আমি যখন কম্পিউটারটা অন করলাম, একটা অপারেটিং সিস্টেম অন হচ্ছে, আমরা যখন কম্পিউটার নতুন করে পাওয়ার অন করি, আমরা দেখেছি। এবার অন হওয়ার সঙ্গে কি সবকিছু অন হয়ে যায়? হয় না। মানে আমার স্টার্টআপ টোন বাজলো, তার হয়তো ১০ সেকেন্ড পরে JAWS কথা বলছে। তারপর হয়তো ১৫ সেকেন্ড পরে কি ৫ সেকেন্ড পরে আরেকটা কিছু সার্ভিস চালু হচ্ছে। অর্থাৎ এই সার্ভিসগুলো একই সঙ্গে চালু হয় না। আস্তে স্টেপ বাই স্টেপ চালু হতে থাকে। এবার যদি এরকমটা হয় যে ফায়ারওয়ালের যে সার্ভিসটা, এটা তো একটা সফটওয়্যার। ফায়ারওয়ালের যে সার্ভিসটা সেটা চালু হচ্ছে। ও ঘুম থেকে উঠছে কিন্তু ওঠার আগেই কেউ তীর মেরে চলে গেল। অর্থাৎ ভেতরে ঢুকে পড়ল। তো তাতে করে আমার কম্পিউটার ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই কারণে নেটওয়ার্ক ফায়ারওয়াল ব্যবহার করলে আমার কি সুবিধা হচ্ছে? আমার কম্পিউটারে ইন্টারনেটটা যে ঢুকছে, সেটা ওয়্যার্ডই হোক বা ওয়্যারলেসলি মানে ওয়াইফাই এর ব্যবহার করেই হোক, ঢুকছে যে আমার কম্পিউটারে তার আগেই ফ্রেশ হয়ে বেরোচ্ছে। মানে বাজে লোকজন ঢুকতে পারছে না। মানে কি? আমার একটা বিশাল বড় বিল্ডিং আছে, একটা অ্যাপার্টমেন্ট আছে। আমি একজন দারোয়ান রাখলাম। দারোয়ানকে কোথায় রাখতে পারি? আমি আমার ঘরের দরজায় মানে জাস্ট আমার বেডরুমের দরজায় দাঁড় করিয়ে দিতে পারি। যে, "বাবা কেউ আসলে দেখো।" অথবা আমার বাড়ির মেইন গেটে দাঁড় করিয়ে দিতে পারি। ঠিক আছে? এবার যদি মেইন গেটে দাঁড় করিয়ে দিই, সাপোজ আমি দরজায় দাঁড় করিয়েছি। এবারে কি হয়েছে? একজন শত্রু এসছে। সে জাস্ট এসে দাঁড়িয়েছে আর আমি তখনই দরজাটা খুলে বেরোচ্ছি। দারোয়ান বুঝে ওঠার আগেই সে আমায় টুক করে মেরে দিয়ে চলে গেল। কিন্তু যদি মেইন গেটে থাকে তাহলে কি সুবিধা হবে? যে দারোয়ান কিছুটা সময় পাবে তাকে আটকানোর জন্য। সে যদি একটু ধাক্কা মেরে ভেতরে ঢোকার চেষ্টাও করে, দারোয়ান তাকে কপ করে দৌড়ে গিয়ে ধরে নেবে এবং সে আমার বাড়ি অব্দি মানে আমার দরজা অব্দি পৌঁছতে পারবে না, ১। দ্বিতীয় হচ্ছে যে আমার যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টে শুধু আমি নই মানে আমার বাড়ি নেই। আরো কতগুলো বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি আছে। তো তারাও আমার ওই দারোয়ানের মাধ্যমে সেই সুবিধাটা ভোগ করল। অর্থাৎ শুধু আমি একা ভোগ করলাম না, তারাও ভোগ করল। ইন আ সিমিলার ম্যানার আমার কাছে যদি ১০ টা কম্পিউটার থাকে, তাহলে আমি ১০ টা কম্পিউটারে আমার ফায়ারওয়ালকে এনগেজ করতে হবে। মানে ১০ টা কম্পিউটারের ফায়ারওয়ালকে আমাকে বলতে হবে, "বাবা facebook.com বাজে সাইট ঢুকো না। ঢুকতে দিও না।" রাইট? তারপর তার মধ্যে X বা Y বা Z কম্পিউটার কখনো ফেল করতে পারে। তার সার্ভিস স্টার্ট হতে টাইম লাগতে পারে ইত্যাদি। কিন্তু এই ১০ টা কম্পিউটার কিন্তু একটি মাত্র ওয়াইফাই রাউটার থেকে বা নরমাল ওয়্যার্ড রাউটার থেকে কানেক্টেড। আমি যদি সেই রাউটারে একটা ফায়ারওয়াল লাগিয়ে দিতে পারি, একটা নেটওয়ার্কিং ডিভাইস লাগিয়ে দিতে পারি, তাহলে কি হচ্ছে ১০ টা কম্পিউটারে যে ইনফরমেশন গুলো ঢুকছে বেরোচ্ছে, তারা অলরেডি ফিল্টার্ড হয়ে ঢুকছে বা বেরোচ্ছে। ঠিক আছে? সুতরাং সেক্ষেত্রে আমার আলাদা করে কনফিগারেশন এ ঢোকার দরকার হচ্ছে না। একটা জিনিসই আমাকে টোটাল সেফটিটা দিচ্ছে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে আমি কি কিনবো? আ উত্তরটা না হলেই মানে কিনতে পারলে ভালো। যত বেশি সিকিউরিটি ততই ভালো। এখন আমার বাড়িতে আমি থাকি এখানে। আমার বেশ কিছু দামি জিনিসপত্র রয়েছে ঘরে। কিন্তু আমি দারোয়ান পুষিনি। কারণ আমার পোষার ক্ষমতা নেই এবং আমি মনে করেছি যে আমার দারোয়ান পুষে মানে আমি অতটাও বড়লোক নই যে আমার দারোয়ান পোষার দরকার আছে। হ্যাঁ, আমার কিছু হয়তো এক্সপেনসিভ জিনিসপত্র রয়েছে। কিন্তু সেটা এতটাও এক্সপেনসিভ নয় বা এতটাই ইম্পোর্টেন্ট নয় যে কাল প্রতিদিন আমার উপরে গুন্ডা ইত্যাদি লোকজন চেয়ে রয়েছে কখন এর বাড়িতে ঢুকবো, এর জিনিসপত্র নিয়ে চলে যাব। ঠিক তেমনই আমরা যারা হোম ইউজার আমাদের অবশ্যই দরকারি ডেটা জিনিসপত্র থাকে, কিছু গোপনীয় জিনিসপত্র থাকে। দ্যাটস ফাইন। মানে সেটা হয়। এবার রাখতে পারলে তো খুবই ভালো। কিন্তু এমন কিছু হয়তো থাকে না, যেটা চলে গেলে আমার পুরো জীবন শেষ।
ইউজুয়ালি থাকে না। যদি আমার মনে হয় যে না সেরকম জিনিসপত্র রয়েছে বা আমি ওভার প্রোটেক্টিভ আমার ক্ষমতা রয়েছে, তাহলে অবভিয়াসলি আমি একটা নেটওয়ার্ক ফায়ারওয়াল ব্যবহার করব। তা না হলে আমাদের কম্পিউটারে যে হোস্ট ফায়ারওয়াল রয়েছে, Windows এর নিজস্ব রয়েছে প্লাস আরো থার্ড পার্টি যে ফায়ারওয়াল সফটওয়্যার গুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে আমি আমাকে প্রোটেক্ট করতে পারি। আচ্ছা, এবার এই ফায়ারওয়াল কিসের উপরে ভিত্তি করে কাজ করতে পারে? একটা তো আইপি অ্যাড্রেস, মানে ধরুন নেওয়া যাক Facebook এর আইপি অ্যাড্রেস হচ্ছে 50.50.60.70 কথার কথা বলছি। তো আমি বলতে পারি ওকে যে, "বাবা এই 50, 50, 60, 70 এই আইপি অ্যাড্রেস থেকে যদি কিছু আসে তাহলে অ্যাকসেপ্ট করো না। বা যদি কিছু যায় অ্যাকসেপ্ট করো না।" এবার এর মধ্যে আবার রুলস আছে। যদি আসে যায় আলাদা করে বলছি। একটা হচ্ছে ইনবাউন্ড রুল, একটা হচ্ছে আউটবাউন্ড রুল। ইনবাউন্ড মানে বোঝাই যাচ্ছে যে ইনকামিং রিকোয়েস্ট কে ও বন্ধ করে দেবে। আর আউটবাউন্ড রুল মানে হচ্ছে যে আউটগোয়িং রিকোয়েস্ট কে বন্ধ করে দেবে। তো আমি শুধু ইনবাউন্ড ও করতে পারি, আউটবাউন্ড ও করতে পারি। আবার কি করতে পারি? দুটোই করতে পারি যে না যাবেও না, আসবেও না। সেটাও করতে পারি। ঠিক আছে? এরকম বিভিন্ন রকম রুলস পত্র রয়েছে। সেগুলো আমরা সেটআপ করতে পারি। তার মানে একটা কি হচ্ছে আইপি অ্যাড্রেস এর উপরে বেস করে এবং ফায়ারওয়াল এর কাছে যেকোনো ফায়ারওয়ালই তার নিজস্ব একটা ডেটাবেস রয়েছে। আবারও বলছি যেখানে কি হচ্ছে যে তারা নোন আইপি অ্যাড্রেস যেগুলো কিনা ক্ষতিকারক অলরেডি জানা হয়ে গেছে। যেরকম অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করে? অ্যান্টিভাইরাসের কাছে কি আছে? কিছুই নেই। ডেটাবেস রয়েছে। যে এই ফাইলগুলো হ্যাঁ, এবার মানে সেই ফাইলগুলোকে ধরার জন্য মানে চিহ্নিত করার জন্য বিভিন্ন উপায়পত্র রয়েছে। এইগুলো হচ্ছে ভাইরাস। এরকম ডেটাবেস রয়েছে কিছু। যে এই ফাইলগুলো ভাইরাস। এই ফাইলগুলোতে যদি এই থাকে তাহলে ভাইরাস। প্লাস কিছু রুলস রয়েছে। সাপোজ একটা নতুন ফাইল যার ডেটাবেস নেই মানে যেটা সম্পর্কে আমার অ্যান্টিভাইরাস জানে না। আমি হয়তো একটা ভাইরাস বানিয়েছি এক্ষুনি। তো সেই ফাইলটাকেও তো স্ক্যান করছে। তার কিছু প্যাটার্ন থাকে নির্দিষ্ট। ভাইরাসের কিছু প্যাটার্ন আছে। যে এই করলে এই হবে, এই করলে এই হবে। ভাইরাসের কাজ তো ক্ষতি করা। তো সেই প্যাটার্ন গুলো অ্যান্টিভাইরাসের কাছে থাকে প্যাটার্নের ডেটাবেস। যে এরকম প্যাটার্ন এ যদি কোন কাজ হয় বা কোন ফাইলে যদি এই প্যাটার্ন এর কথা বলা থাকে তাহলে এটাকে ভাইরাস ভাববে। এরকম বিভিন্ন আছে। আমি খুব মানে নরমাল নন টেকনিক্যাল ভাষায় বলার চেষ্টা করছি আরকি। ঠিক তেমনই ফায়ারওয়ালেরও নিজস্ব ডেটাবেস থাকে যেখানে এরকম আইপি অ্যাড্রেস থাকে। আচ্ছা আর কি থাকে? আমি আইপি অ্যাড্রেস জানি না। আমি ডোমেইন দিয়ে ব্লক করতে পারি। মানে যেরকম বললাম যে আমি Facebook এর আইপি অ্যাড্রেস কি আমি জানি না। কিন্তু আমি জানি ওটা facebook.com। তো আমি বলতে পারি facebook.com ব্লক করে দাও। সেটাও বলতে পারি। আচ্ছা, তাছাড়া কি করতে পারি? পোর্ট ব্লক করতে পারি। পোর্ট। আমি আগের দিন পোর্ট নিয়ে আলোচনা করেছি। মানে পোর্ট মানে বিভিন্ন ঘরের দরজা। কথার কথা। এবারে আমি জানি যে 80 পোর্ট নাম্বার 80 হচ্ছে HTTP বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এর পোর্ট। অর্থাৎ এই যে রিকোয়েস্ট আদান-প্রদান হয় HTTP র সেটা হয় পোর্ট নাম্বার 80 বা আমি যদি বলি গেট নাম্বার 80 দিয়ে। এবার আমি চাইছি যে আমি আল্ট্রা সিকিউর বা আমার একটা অফিস রয়েছে সেখানে স্বাভাবিকভাবে আমাকে সিকিউরিটি মেইনটেইন করতে হয়। আমি সবাইকে এমপ্লয়ি যারা রয়েছে তাদেরকে বলছি, "বাবা কেউ HTTP সাইট খুলো না।" কিন্তু বললেই তারা শুনবে কেন? বা তারা জানবেই বা কি করে সবসময় যে কোনটা HTTP আছে, কোনটা HTTP নেই? আরো একটা বিষয় থাকে আপনারা জানেন যে মিক্সড কনটেন্ট থাকে। ক্রমশ আস্তে, আস্তে ওগুলোকে ব্লক করা হচ্ছে। মিক্সড কনটেন্ট মানে একটা ওয়েবসাইট। ধরে নেওয়া যাক আমার একটা ওয়েবসাইট। প্রদীপশিকদার.com অ্যাড্রেস কি? https://pradipsikdar.com That means it is a secure site, encrypted site. এবার আমার সাইটে আমি একটা জায়গায় লিখেছি, "To download this file, click here." এবার এই যে click here যে লিঙ্কটা, এটা হয়তো http://mycloud.com/xyz.mp3 তার মানে কি? যদিও আমার সাইটটা সিকিউর HTTPS কিন্তু তার মধ্যে যে লিঙ্ক গুলো আমি দিয়েছি সেগুলো সবকটা সিকিউর নয়। তো এবার দেখলাম এ তো মহাজালা। তখন আমি কি করতে পারি? আমিও আমার ফায়ারওয়ালকে বলতে পারি পোর্ট নাম্বার 80 ব্লক করে দাও। তো পোর্ট নাম্বার 80 তেও কোন রিকোয়েস্টই নেবে না। সুতরাং এখান থেকে আমি সেফ থাকতে পারি। তাছাড়া আরো যেটা হয় ব্রুট ফোর্স অ্যাটাক বলে রয়েছে। আমি খুব সিকিউরিটির খুব ডিটেইলস এ তো আলোচনা করতে পারব না। সেটা অন্য বিষয়। তবে আমার একটা কমন মেথড যেটা করা হয়, আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখেন, আমি আর ডিটেইলস এ আলোচনা করব না। কারণ সেগুলো একটু অন্যদিকে চলে যাবে। বাট আপনারা সবসময় অনেক সময় দেখে থাকবেন যে সবাইকে রিকোয়েস্ট করা হলো বা আমি এরকম বিজ্ঞাপন পেয়েছি রিসেন্টলি
যে চলুন এক্স বা ওয়াই বা জেড কান্ট্রিকে আমরা বয়কট করি এবং আপনারা যারা ইচ্ছুক পার্সোনাল যোগাযোগ করুন। আমরা বুট ফোর্স অ্যাটাক করব। মানে কি? একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটা আমরা একসঙ্গে বহু লোক একসঙ্গে ভিজিট করতে থাকবো বা কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট পাঠাতে শুরু করব। এবার নিজে ম্যানুয়ালি যদি করি তাহলে কি হবে? একবার সাপোজ Facebook, যদিও Facebook এর কম্পিউটার ভীষণ পাওয়ারফুল। ওকে ব্রুট ফোর্স অ্যাটাক করা আমার ঠাকুরদার ছেলেরও সাধ্যি নয়। বাট আমি ধরে নিচ্ছি প্রদীপশিকদার.com। প্রদীপ শিকদারের প্রতি আপনাদের প্রচন্ড রাগ। ঠিক আছে? বড্ড বকে। তো আপনারা কি করলেন? ১০০ জনকে নিলেন। ১০০ জন প্রত্যেক সেকেন্ডে F5 প্রেস করছে। প্রদীপশিকদার.com খুলেছে F5 প্রেস করছে। মানে পেজটা রিফ্রেশ হচ্ছে। প্রত্যেকবার F5 প্রেস করা মানে আমার সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে। ঠিক আছে? এইবারে যেটা হবে যে এখন আপনি F5 প্রেস করতে বোর হয়ে যেতে পারেন বা আপনি যত স্পিডে F5 প্রেস করবেন তার থেকে স্পিডে কাজ করবে বট। অর্থাৎ আমি যদি এরকম একটা স্ক্রিপ্ট বানাই যে কি করবে প্রত্যেক ১ সেকেন্ডে একবার করে পেজ রিফ্রেশ করবে বা প্রদীপশিকদার.com খোলার চেষ্টা করবে। এরকম আমি একটা স্ক্রিপ্ট বানালাম। স্ক্রিপ্ট বানিয়ে আমি কি করলাম? আমি অনেককে ডিস্ট্রিবিউট করে দিলাম। মানে যারা প্রদীপ শিকদারকে বাঁশ দিতে চায় তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিলাম। ঠিক আছে? তারা স্ক্রিপ্টটাকে রান করে দিল। স্ক্রিপ্টটা প্রত্যেক ১ সেকেন্ডে প্রদীপশিকদার.com খুলছে। খুলতেই থাকছে। এইবারে এরকমভাবে কন্টিনিউয়াসলি যখন সার্ভারে লোড পড়ছে, তখন কি হচ্ছে? ২ টো জিনিস হতে পারে। একটা হচ্ছে স্বাভাবিকভাবে আপনি যদি আপনার কম্পিউটারে একটা মিডিয়া প্লেয়ার ওপেন করেন, চলবে গান। আপনি যদি ১০ টা মিডিয়া প্লেয়ার ওপেন করেন, তখন কি হবে? কম্পিউটারটা স্লো হবে বা আপনি একটা পেজ ওপেন করেন Google Chrome এ, ঠিক আছে, দারুণ। ৫ টা ওপেন করলেন, খুবই ভালো। ৫০ টা ওপেন করলে কিন্তু কম্পিউটার স্লো হতে থাকবে। সিমিলার ম্যানার সার্ভারে আমরা যখন মাল্টিপল রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমরা যারা বেসিক ইউজার আ মানে বেসিক যাদের ওয়েবসাইট আছে বা বেসিক কেন বলছি? মানে যারা Google, Facebook এর মতন বড়লোক নয়। ইভেন গভর্নমেন্ট ওয়েবসাইট। গভর্নমেন্ট ওয়েবসাইটটা প্রত্যেক সেকেন্ডে একদম লক্ষ কোটি লোক দেখছে এরকমটা তো নয়। তো সেখানে যদি এরকম প্রত্যেক সেকেন্ডে আ ১,০০০ জন, ২,০০০ জন এক্সকিউজ মি রিকোয়েস্ট পাঠাতে থাকে তাহলে কি হবে? তাদের কম্পিউটারের সার্ভার ডাউন হয়ে যেতে পারে। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে আমরা যারা হোস্টিং কিনি, অর্থাৎ আমি একটা ওয়েবসাইট করেছি। তার জন্য আমাকে ২ টো জিনিস কিনতে হয়েছে। আমি আগেই বলেছিলাম। একটা হচ্ছে ডোমেইন নেম যেটা প্রদীপশিকদার.com, আরেকটা হচ্ছে হোস্টিং যেখানে আমার ওয়েবসাইটের ফাইলগুলো রয়েছে। আমাদেরও কিন্তু একটা মান্থলি ব্যান্ডউইথ রয়েছে। সেটা ডিপেন্ডিং অন দ্যা প্ল্যান। আমি ধরে নিলাম আমার ব্যান্ডউইথ হচ্ছে 1 জিবি। তার মানে কি? যে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তারা তো আমার ওয়েবসাইটের ইনফরমেশন নিচ্ছে। মানে আমার ওয়েবসাইটের কনটেন্টটা তাদের কম্পিউটারে যাচ্ছে সার্ভার কম্পিউটার থেকে। এই যে যাতায়াত করতে যতটা কেবি, এমবি খরচা হচ্ছে সেই সার্ভার কম্পিউটারকে সেইটা হচ্ছে ব্যান্ডউইথ। এবার আমি যদি ধরে নিই যে প্রত্যেকবার ভিজিটে আমার ১০০ কেবি করে যায়, আমার ব্যান্ডউইথ যায়। এবার ১০০ জন যদি ভিজিট করে একবার তাহলে ১০০ ইন্টু ১০০ যত কেবি হবে তত। এবার তারা যদি প্রত্যেক সেকেন্ডে ভিজিট করতে থাকে তাহলে বুঝতেই পারছেন কিরকম ব্যান্ডউইথ নষ্ট হবে। এবার আমার যদি ১ জিবি পার মান্থ লিমিট থাকে তাহলে একটা সময় কি হবে? এই 1 জিবি শেষ হয়ে যাবে। যেই শেষ হয়ে যাবে তখন কি হবে? আমি আমার ওয়েবসাইটটা আর ভিজিট করতে মানে কেউ আর আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে না। আমার ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে। তো বিজনেসের ক্ষেত্রে এই অ্যাটাক গুলো কিন্তু মাঝে আসে। এবার তারা কি করে? আমি যেরকম একটা ওয়েবসাইটের কথা বললাম, তারা বিভিন্ন যে পোর্ট গুলো রয়েছে, সেই পোর্ট গুলোকেও অ্যাটাক করে অনেক সময়। ঠিক আছে? সাপোজ আমরা জানি 403 হচ্ছে HTTPS পোর্ট। তো আমি একটা X বা Y বা Z কোম্পানিকে হ্যাক করতে চাই। মানে তাকে মানে প্র্যাকটিক্যাল বাংলা ভাষায় বাঁশ দিতে চাই। তো আমি ১ম এ দেখলাম, আচ্ছা দেখি 80 পোর্ট 80 তে কিছু রিকোয়েস্ট পাঠাই। আমার কাছে স্ক্রিপ্ট রয়েছে, আমি হ্যাকিং জানি মোটামুটি। তো আমি কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট পাঠালাম। রিকোয়েস্ট পাঠিয়ে দেখলাম রিকোয়েস্টটা বাউন্স করছে। মানে কি? ও ব্যাটা পোর্ট 80 ব্লক করে রেখেছে। ঠিক আছে, ব্লক করে রেখেছে করো। আমি অন্যটাতে পাঠাবো। আমি পোর্ট 81 এ পাঠাবো। পোর্ট 81 হয়তো অন্য একটা কাজ করে বা হয়তো ওপেন পোর্ট। মানে সবসময় যে কোন কাজ করতে হবে তা নয়। এখন আমি এই যে আগের দিনে FTP সার্ভার নিয়ে কথা হচ্ছিল। তার আগের দিনে আলোচনা করেছি যে মোবাইল থেকে আমরা যখন ফাইল ট্রান্সফার করছি, সেখানে আমি দেখিয়েছিলাম আমার যে FTP সার্ভার যেটা আমি ব্যবহার করছি সলিড এক্সপ্লোরার, সেখানে পোর্ট 9999 ব্যবহার হচ্ছে। এটা একটা ওপেন পোর্ট। এবারে আমি যখন এখান থেকে এই পোর্টটা যখন ব্যবহার করছি, তখন আমার কম্পিউটারের সাথে সেটা কানেক্টেড হচ্ছে। কম্পিউটারের রিসোর্স চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি ৫ টা ১০ টা ফাইল পাঠাচ্ছি সেখানে কিছু হচ্ছে না। ঠিক আছে। কিন্তু ১০০ জন আমার ওয়াইফাই যদি এখন ১০০ জন কানেক্টেড থাকে
এবং তারা প্রত্যেকে যদি এই 9999 পোর্ট থেকে রিকোয়েস্ট পাঠাতে শুরু করে, তাহলে কি হবে? আমার কম্পিউটারের সিপিইউ কিন্তু বিজি হয়ে যাবে। তার কার্যক্ষমতা কমে যাবে। তো তারা কি করে? বিভিন্ন পোর্টগুলোকে অ্যাটাক করে। তো তখন কি করে ফায়ারওয়াল? সেই পোর্টগুলোকে বন্ধ করে দেয়। ১ম কথা নোন পোর্ট যেরকম আ আরডিপি যেটা রিমোট ডেস্কটপ প্রোটোকল তার যে একটা পোর্ট আছে সম্ভবত 33339 বা 3339 সরি 3399 সম্ভবত 3339 পোর্ট নাম্বার। যেই পোর্টের মাধ্যমে আরডিপিটা চলে। এবার রিমোট ডেস্কটপের ভালো জিনিস আছে। আমি আপনার উপকার করতে পারি। আপনার কম্পিউটারে কিছু প্রবলেম হয়েছে আমি ঠিক করে দিলাম এখান থেকে বসে। খুব ভালো দারুণ ব্যাপার। আবার ক্ষতিও করতে পারি। আমার কাছে যদি সেই স্ক্রিপ্ট থাকে ইত্যাদি থাকে আমি রিমোটলি আপনার ডেস্কটপটাকে কাউন্ট মানে অপারেট করছি আপনি জানেনই না। সেখান থেকে আমি সমস্ত আপনার ইনফরমেশন চুরি করে নিলাম। সেটাও করতে পারি। তো অনেক ক্ষেত্রেই যেটা হয় বিজনেস ইউজার যারা রয়েছেন তারা কি করেন ওই পোর্ট নাম্বার 3339 বা 3399 যেটাই হোক আমি ভুলে গেছি। তো সেই পোর্টটাকে ব্লক করে দিল। যার ফলে রিমোট ডেস্কটপ কানেকশন এর যে বিষয়টা এক্সকিউজ মি সেই বিষয়টাই কাজ করছে না। এভাবে ফায়ারওয়াল মোটামুটি কাজকর্মগুলো করে। প্লাস এখন যেকোনো সিস্টেম মানে আমি জানি না নেটওয়ার্ক ফায়ারওয়াল আমি নিজের হাতে কখনো ব্যবহার করিনি। সত্যি কথা বলতে। তবে নরমাল ফায়ারওয়াল তো ব্যবহার করেইছি। তো সেখানে দেখেছি যে সেখানে কোনো পার্টিকুলার সার্ভিস বা প্রোগ্রাম সাপোজ কেএম প্লেয়ার আমরা জানি যে আমি লাস্ট যখন কেএম প্লেয়ার ব্যবহার করেছি আজ থেকে সম্ভবত ২.৫ থেকে ৩ বছর আগে। তখন দেখেছি কেএম প্লেয়ার আমার খুব প্রিয় প্লেয়ার ছিল একসময়। কিন্তু পরবর্তীতে দেখলাম ও খুললেই বড্ড অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। এমনকি স্পেস বার করলে প্লে পজ করা যায় না সেই সময়। তো আমি কি করলাম? kmplayer.exe যেটা কিনা কেএম প্লেয়ার লঞ্চার, সেইটাকেই ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিলাম। তার মানে কি? কারণ আমি জানি না যে কেএম প্লেয়ার কোন ওয়েবসাইট থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে। মানে রিকোয়েস্ট করছে অ্যাডভার্টাইজমেন্ট পাঠাও। আমি তো জানি না। তো কি করল? আমি কি করলাম? kmplayer.exe টাকেই ফায়ারওয়ালে ব্লক করে দিলাম। তার মানে কি? ও ইন্টারনেটটা ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? তো এইভাবেও করা যায়। আ এবার এই ফায়ারওয়াল কোনো ফায়ারওয়াল আবার কি করে? অনেকটা সেই ম্যাক ফিল্টারিং বোঝাতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম যে ব্লাক লিস্ট, হোয়াইট লিস্ট। যেমন একটা ইন্টারেস্টিং ফায়ারওয়াল যেটা খুব ফেমাসও। টাইনি ওয়াল বলে একটা ফায়ারওয়াল রয়েছে। খুবই মানে যেরকম নামটা বলছে টাইনি সেরকম সাইজটাও টাইনি। মানে আমি লাস্ট যখন দেখেছিলাম সম্ভবত ১.৫ এমবির সাইজ ছিল সফটওয়্যারটার সাইজ ১.৫ এমবি। ও কি করে ১ টা ২ টো মানে কেস ছাড়া মানে সাপোজ Google Chrome ইত্যাদি কিছু কেস ছাড়া মানে যেগুলো খুবই নোন ভালো হিসেবে, খুবই ভালো হিসেবে পরিচিত। এরকম সাইট ছাড়া ও বাই ডিফল্ট সবাইকে ব্লক করে দেয়। ঠিক আছে? বাই ডিফল্ট। মানে এরকম হয়েছে সেই সময় আমি যখন ব্যবহার করেছিলাম, AIM বলে একটা ক্লায়েন্ট ছিল যারা পুরনো অ্যা বে কম্পিউটার ইউজার তারা জানেন। খুবই দারুণ একটা ক্লায়েন্ট ছিল। এখন আর নেই। সাপোর্ট বন্ধ হয়ে গেছে। সেই AIM এর মাধ্যমে আমরা কি করতে পারতাম? যে বিভিন্ন সাপোজ Facebook এর চ্যাট মানে যেটা Messenger, Facebook, Google Talk ছিল সেই সময়। একসঙ্গে সবকিছু করতে পারতাম। ভীষণ অ্যাক্সেসিবল ছিল। এবার আমি AIM খুলেছি দেখি AIM কাজ করছে না। কি হলো? নেট আছে। আমার ইন্টারনেট তখন তো Google Chrome ছিল না। মানে থাকলেও আমি ব্যবহার করতাম না। ইন্টারনেট এক্সপ্লোরার ছিল। সব কাজ করছে কিন্তু AIM কাজ করছে না। তখন আমি নোটিফিকেশন ট্রেতে গিয়ে দেখলাম যে TinyWall has blocked aim.exe মানে বাই ডিফল্ট ও সবকিছুকে ব্লক করবে। এবারে আমি ওখান থেকে ওটাকে হোয়াইট লিস্টে ফেলে দিলাম। তার মানে কি যে আমাকে ইনিশিয়ালি ওটা ইনস্টল করার পরে অন্ততপক্ষে সপ্তাহ ২ এক আমাকে খাটতে হবে। মানে আমি মাঝেই দেখব যে কিছু জিনিস আনএক্সপেক্টেডলি কাজ করছে না। মানে ইন্টারনেট অ্যাক্সেস দরকার। মানে Skype খুললাম, Skype কাজ করছে না। Skype এ লগইন হচ্ছে না। কিরে ভাই কি হয়েছে? পরে বুঝলাম ও আচ্ছা, আমারটা তো টাইনি ওয়াল মারা আছে। মানে Skype টাকে ব্লক করে দিচ্ছে। তো ওকে আমি হোয়াইট লিস্ট করে দিলাম। ঠিক আছে? তো ইনিশিয়ালি এটা একটু প্রবলেমেটিক মনে হলো কিন্তু আল্টিমেটলি এটা খুবই সুবিধার। কারণ হচ্ছে যে আমি বাই ডিফল্ট সবাইকে ব্লক করে দিচ্ছি। কারণ আমি জানি না কোনটা ভালো কে খারাপ। আমি কাউকেই ঢুকতে দেব না। একমাত্র আমি যাদেরকে মনে করব যে না এরা ভালো তাদেরকে ঢুকতে দেব। তো এরকম ভাবেও কাজ করে। আবার কিছু ক্ষেত্রে কি হয় যে তাদের যেরকম ডেটাবেস থাকে ডেটাবেসের উপরে বেস করে যেটা ভালো সেটাকে অ্যালাও করে, যেটাকে খারাপ সেটাকে অ্যালাও করে না। ২ রকমেরই থাকে। ঠিক আছে? এই মোটামুটি ফায়ারওয়াল এর গল্প। এবার আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করি। সেটা হচ্ছে যে VPN আপনারা কথায় বলেওছেন VPN। ফুল ফর্ম মোটামুটি আমরা প্রত্যেকে অল্প বিস্তর জানি। এটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আচ্ছা প্রদীপ দা, এই হ্যাঁ, ফায়ারওয়ালের একটা জিনিস একটু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে
যদি আমরা তো মানে মেইনলি ফায়ারওয়ালে তাহলে ইন্টারনেট সিকিউরিটি জন্যই ফায়ারওয়ালটা মেইনলি ইউজ করা হয়। তাই তো? হুম, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক আমাদের অ্যান্টিভাইরাস যেগুলো সাপোজ আমি যদি কুইকলির কথাই বলি, ওখানে দেখেছি ওখানেও তো ইন্টারনেট সিকিউরিটি থাকে। মানে ওখানেও কিছু সাইট ব্লক করা থাকে। তো সেক্ষেত্রে ফায়ারওয়াল আর এই সিকিউরিটির মধ্যে ডিফারেন্সটা কোথায় তাহলে? আচ্ছা, গুড। আচ্ছা, তার আগে বলে নিই যে কিছু অ্যান্টিভাইরাসও ইনবিল্ট ফায়ারওয়াল দেওয়া থাকে। ঠিক আছে? বিশেষ করে পেইড ভার্শনে তো থাকেই। আচ্ছা, অ্যান্টিভাইরাস যেটা ইন্টারনেট সিকিউরিটি মানে যেকোনো অ্যান্টিভাইরাসই ইন্টারনেট সিকিউরিটি দেয়। এবার যেটা ইন্টারনেট সিকিউরিটি বলে সাপোজ Avira অ্যান্টিভাইরাস, Avira ইন্টারনেট সিকিউরিটি। সেখানে হয়তো এক্সট্রা কিছু মডিউল থাকে যেটা হয়তো টু সাম বাট এটা আমি মনে করি আমার খুবই মানে আমি খুবই জ্ঞানী মানুষ নই। বাট আমার যেটুকু এক্সপেরিয়েন্স এটা অনেকটা মার্কেটিং গিমিক। ঠিক আছে? বাই দি ওয়ে তো যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি মানে যেটা কিনা ফায়ারওয়াল না, সে কি করছে? সে আমার ইন্টারনেটটাকে মনিটর করছে এবং মনিটর করে দেখছে যে সাপোজ Facebook থেকে কোনো খারাপ ফাইল আসছে কি? কোনো খারাপ জাভাস্ক্রিপ্ট, malicious স্ক্রিপ্ট সেটা ঢুকছে কি? ইত্যাদি। ও মনিটর করছে এবং দেখার চেষ্টা করছে কেউ খারাপ লোক ঢুকছে কি বেরোচ্ছে কিনা। যদি খারাপ লোককে পায় তাহলে ওটাকে বন্ধ করে দিচ্ছে। ফায়ারওয়াল হচ্ছে চোখ বন্ধ করে। ও খারাপ ভালো দেখবে না। তুমি ব্লক মানে ব্লক আর ওপেন মানে ওপেন। মানে এরকমটা নয় যে ঠিক আছে Facebook.com টাকে আমি অ্যালাও করলাম কিন্তু দেখছি যে ও কিছু ভালো খারাপ কিছু পাঠাচ্ছে কিনা। এরকম নয়। ও Facebook.com ব্লক মানে Facebook.com ব্লক। ও কিন্তু আর ইন্ডিভিজুয়াল কোনো ফাইল বা কিছু ও দেখবে না। ওর কাছে হচ্ছে আমি যে রুল গুলো এপ্লাই করব মানে যেরকম বললাম যে সাপোজ পোর্ট যদি আমি 9999 পোর্ট ব্লক করি তাহলেও 9999 পোর্ট ব্লক। সে সাপ আসুক, ব্যাঙ আসুক, যা আসুক ব্লক। ঠিক আছে? কিন্তু অ্যান্টিভাইরাসকে যদি বলি কথার কথা যে 9999 পোর্টটা দেখো তো। ও কি করবে? ওর প্রতি নজর রাখবে এবং দেখবে, "ও তুমি ভালো লোক নও। তুমি বেরো। তোমাকে ঢুকতে দেব না।" না তুমি ঠিক আছে, তুমি ঢুকে যাও।" এই হচ্ছে বেসিক ডিফারেন্স। ঠিক আছে? ফায়ারওয়াল হচ্ছে এই যে আইপি হোক বা ডোমেইন হোক বা প্রোগ্রাম হোক বা সার্ভিস হোক সেটাকে টোটালি ব্লক করে দেয়। ইন্টারনেট আচ্ছা, আর অ্যাক্সেস থেকে। ওয়াইফাই রাউটারে যেমন সেটিংস করে সেরকম ফায়ারওয়ালেও কি আমরা মানে কাস্টমাইজ করতে পারি? মানে এই সফটওয়্যারটা ডাউনলোড করে বা সফটওয়্যার অবশ্যই, ইনস্টল করে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, যেকোনো ফায়ারওয়ালই কনফিগারেবল। এবারে যে যত ভালো ফায়ারওয়াল হবে তার তত কনফিগারেশন এর জায়গা বেশি থাকবে। ঠিক আছে? আমার যেরকম বেসিক উইন্ডোজ ফায়ারওয়াল সেখানেও কিছুটা কনফিগারেশন এর জায়গা আছে। তাছাড়া যদি মানে এক্সট্রা যেটা ফায়ারওয়াল আমাদের ওই উইন্ডোজ সিকিউরিটিটাকে ওই কোনো হ্যাঁ, ক্র্যাক হ্যাঁ। সফটওয়্যার ইনস্টল করার সময় আমরা যখন এটাকে বন্ধ করি আরকি ফায়ারওয়ালটাকে। না, ফায়ারওয়ালটাকে অ্যাকচুয়ালি বন্ধ করি না। আমরা যেটাকে বন্ধ করি ইউজুয়ালি সেটা হচ্ছে রিয়াল টাইম মনিটরিং যেটা। হ্যাঁ? হ্যাঁ। সেটা অ্যাকচুয়ালি আরেকটা অ্যান্টিভাইরাসকে বন্ধ করি। আরেকটা জিনিস এখন আমি দেখেছি রিসেন্টলি উইন্ডোজ 10 এ যদি কোনো ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতে চাই, সাপোজ আমি যদি মুভি মেকার ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে মানে যদি আমি বাই চান্স অফ না করি ও কিন্তু ইনস্টলের যেই এন্টার ক্লিক করলাম ও কিন্তু ফাইলটা ধরে উড়িয়ে দেয়। এটা কি ফায়ারওয়াল করে নাকি ওর ওই মানে ওর সিকিউরিটি করে বা এটা কে করে আসলে? বা এটা না, মানে ও কি করে জানলো সঙ্গে যে এটা ক্ষতিকর বা ক্র্যাকড ফাইল ও ধরে উড়িয়ে দিল এক্সিকিউটিভ ফাইলটা? না, ফায়ারওয়ালের কোনো ডিলিট করার ক্ষমতা নেই। ফায়ারওয়াল হচ্ছে ইন্টারনেট গেট। ও শুধু তালা দিতে পারে অথবা পুরো খুলে দিতে পারে। ওর কাউকে ডিলিট করার ক্ষমতা নেই। হ্যাঁ, ও যেটা করতে পারে যে উইন্ডোজ মুভি মেকারকে ইন্টারনেট ব্যবহার করতে বারণ করতে পারে। ঠিক আছে? এই উড়িয়ে দিচ্ছে কে? সেটা দিচ্ছে উইন্ডোজ সিকিউরিটি বা অ্যান্টিভাইরাস। সে উইন্ডোজ মুভি মেকার যখনই ওপেন হচ্ছে তার প্যাটার্ন দেখে মনে হয়েছে যে না এটা ভালো জিনিস নয়, তার ডেটাবেস অনুযায়ী। তাই তাকে ধরে উড়িয়ে দিয়েছে। ফায়ারওয়াল কাউকে ওড়াবে না। ফায়ারওয়াল হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসটাকে বন্ধ করবে। ঠিক আছে? আচ্ছা। তো হ্যাঁ, যাই হোক তো VPN নিয়ে আমি বলছিলাম, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো আমি কথা প্রসঙ্গে কিছুটা বলেওছি প্রসঙ্গক্রমে কখনো। এইটা হচ্ছে যে একটা কাইন্ড অফ টানেল তৈরি করা। মানে সাপোজ কি হচ্ছে যে আমি facebook.com খুলছি। তো কি হচ্ছে আমার কম্পিউটার থেকে রিকোয়েস্ট গেল facebook.com
একটা প্যাকেট গেল। সেই প্যাকেটটা আমার রাউটার হয়ে আরো ১০টা ২০টা রাউটার ঘুরে টুরে Facebook এর কাছে গেল একটা প্যাকেট। কি প্যাকেট? সেই প্যাকেটে দেওয়া আছে যে facebook.com খুলতে চাই। ঠিক আছে? এবারে এই প্যাকেটের গায়ে মানে এই খামটার গায়ে কিন্তু আরো কিছু ইনফরমেশন রয়েছে। কি? কে খুলতে চায়? আমার কম্পিউটার। আমার কম্পিউটার মানে আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস। আচ্ছা তাই? কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম আছে? Windows 10। আচ্ছা কম্পিউটারটা কোথায় আছে এই মুহূর্তে লোকেশন কি আছে? মোটামুটি কলকাতার আশেপাশে। আচ্ছা বেশ। ইভেন কম্পিউটারে কোন প্রসেসর ব্যবহার করা হচ্ছে? AMD না Intel? না Intel। আচ্ছা ঠিক আছে তাহলে পাঠাই। ও বাই দ্য ওয়ে কোন ব্রাউজার থেকে এসছে? Google Chrome না Internet Explorer? Google Chrome। আচ্ছা Google Chrome তাহলে মডার্ন তাহলে এই ভার্শনটা পাঠাই। এরকম বিভিন্ন ইনফরমেশন আমার পার্সোনাল ইনফরমেশন মানে আ একদম আমার নাম ইত্যাদি সবকিছু হয়তো নয়। বাট অনেকটাই পার্সোনাল ইনফরমেশন সে Facebook যে ওয়েবসাইট যে সার্ভার অর্থাৎ যে কম্পিউটারে Facebook এর ওয়েবসাইটে ডেটাগুলো রয়েছে সেইখানে যাচ্ছে। তারপরে Facebook সেই প্যাকেটের কোয়েরি দেখে রিটার্ন প্যাকেট পাঠাচ্ছে আমাকে। ঠিক আছে? এইবারে আমি যদি মনে করি যে না Facebook জানবে না আমি কে। Facebook আমার কোনো পার্সোনাল আইডেন্টিটি জানতে পারবে না। তখন আমি VPN এর সাহায্য নেব। এর আরো গুরুত্ব আছে। আমি আসছি একটু করে। আগে জেনে নেওয়া যাক যে VPN টা কিভাবে কাজ করে। VPN টা কি করে? একটা ক্লায়েন্ট আমাদের ইনস্টল করতে হয় ইউজুয়ালি। মোবাইল হলো একটা সফটওয়্যার, কম্পিউটার হলো একটা সফটওয়্যার। বেশ ইনস্টল করলাম। এবার কি হতো? নরমালি উইথআউট VPN আমি facebook.com খুলছি। তো কি হলো? আমার রাউটার সেটাকে DNS এ পাঠালো। DNS থেকে আ দেখা গেল facebook.com আচ্ছা তার আইপি অ্যাড্রেস কি 50, 50, 60, 70 আমি কথার কথা বলছি। অবভিয়াসলি এটা নয়। তো আচ্ছা আইপি অ্যাড্রেসকে পাঠালো সেখান থেকে ইত্যাদি এই একটা প্রসেস এ চলত। যেই আমি ওই VPN সফটওয়্যারটা করলাম, ও কি করবে? যখনই আমি facebook.com লিখে এন্টার প্রেস করেছি, ও এই কোয়েরিটা ওর নিজস্ব সার্ভারে পাঠাবে। মানে ওর একটা কম্পিউটার আছে। মানে কথার ছোট উদাহরণ হিসেবে বলছি। একটা না একাধিক কম্পিউটার টোটাল সার্ভার আছে। আমি কথার কথা বলছি। সাপোজ রাতুলের একটা VPN সার্ভার চালায় রাতুল। তাহলে রাতুলের একটা কম্পিউটার আছে। ঠিক আছে? আমি রাতুলের VPN টা ব্যবহার করছি। আমি facebook.com লিখলাম, সেই কোয়েরিটা চলে গেল রাতুলের কম্পিউটারে যে প্রদীপ শিকদারের কম্পিউটার facebook.com খুলতে চেয়েছে। তো রাতুলের কম্পিউটারে facebook.com টা খুলল। আমার কম্পিউটারে খুলল না। রাতুলের কম্পিউটারে খুলল। বেশ। তারপরে Facebook ইউজার নেম পাসওয়ার্ড চাইলো। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। সেই পাসওয়ার্ড ইউজার নেমটা গিয়ে রাতুলের কম্পিউটার থেকেই টাইপ হচ্ছে। মানে এটা পুরোটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে obviously আমি জাস্ট উদাহরণ মানে বোঝার সুবিধার্থে বলছি। রাতুলের কম্পিউটার থেকে ওটা টাইপড হলো, হয়ে রাতুলের কম্পিউটার থেকে লগইন হলো। লগইন হয়ে যে ডেটাটা আসছে সেই ডেটাটা রাতুলের কম্পিউটার থেকে আমার কম্পিউটারে ঢুকছে। ভায়া হয়ে। তার মানে কি Facebook কি জানছে? Facebook কাকে দেখছে? মানে Facebook এর ওয়েবসাইট তার যে সার্ভার সে কিন্তু রাতুলের কম্পিউটারটা দেখতে পাচ্ছে। সে কিন্তু আমার কম্পিউটার দেখতে পাচ্ছে না। কারণ রাতুল ভায়া করে আমাকে ও সমস্ত ইনফরমেশন গুলো পাঠাচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে ওর মূল ভিত্তি যে এইভাবে ওটা কাজ করে। এবার কথা হচ্ছে যে আমি মানে একটা তো আইডেন্টিটি ঠিক আছে আমি আইডেন্টিটি জানাবো না। আচ্ছা আইডেন্টিটি জানালে কি হয়? ক্ষতিটা কি? মানে ঠিক আছে মানে কি আর এমন জানছে? আমার আইপি অ্যাড্রেস জানছে, আমার লোকেশন জানছে, আমি কি ব্রাউজার ব্যবহার করছি সেসব জানছে ইত্যাদি। তো এগুলো জানালে ক্ষতিটা কি? আচ্ছা ১ম কথা বলি যে আমার আইপি অ্যাড্রেসে জানছে। এবার facebook.com আমি বারবার উদাহরণ দিচ্ছি। আমাকে জুকারবার্গ আমার চাকরি খেয়ে নেবে। বারবার ওটাকে এমনভাবে প্রজেক্ট করছি যেন facebook.com খুব বাজে একটা সাইট। সেরকম নয়। কিন্তু যেহেতু facebook.com টা আমরা সবাই মুখে বলি তার জন্যই ব্যবহার করছি। তো আমি ধরে নিলাম facebook.com নয়, xyz.com যেটা খুব খারাপ সাইট কিন্তু আমি জানি ওটা ভালো। এবারে ওখান থেকে ফ্রিতে গান ডাউনলোড করা যায়। xyz.com থেকে ফ্রিতে গান ডাউনলোড করা যায়। আমি প্রতিদিন করি। এবার যখনই গান ডাউনলোড করতে যাই, ডাউনলোডে ক্লিক করি, তখন কি হয়? ওই xyz.com এর লোক জানতে পারে, আচ্ছা আমি Windows 10 ব্যবহার করি, আমি Firefox ব্যবহার করি, ঠিক আছে? আমার
প্রসেসর হচ্ছে Intel, আমার এই হচ্ছে ওই, আমার সেই হচ্ছে সেই। এবারও কি করে আচ্ছা আমার তো মোটামুটি ডিটেইলস জেনে গেছে। এখন ও তার উপরে বেস করে আমার কম্পিউটারে নেক্সট টাইম আমি যখন ওদের ওয়েবসাইট খুলছি, তখন স্ক্রিপ্ট পাঠাতে শুরু করে বা malicious ফাইল পাঠাতে শুরু করে। মানে সাপোজ ও একটা ভাইরাস বার করেছে। বা ওর কাছে একটা ভাইরাস আছে। তার ২ টো ভার্সন। একটা AMD র জন্য, একটা Intel এর জন্য। তো ও তো জেনে গেছে আমি Intel এর প্রসেসরটা ব্যবহার করি। তো Intel এর জন্য আমাকে পাঠাবে। আবার আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন ডেটা মাইনিং বা এই যে ক্রিপ্টোকারেন্সি। আমি খুব ডিটেইলস আলোচনা করব না এগুলো কিন্তু মোটামুটি আপনারা কম বেশি যারা একটু খোঁজ খবর রাখেন, বিটকয়েন ইত্যাদি, ইত্যাদি। অনেক জায়গায় এগুলো ইল্লিগাল। সে কারণে আমি খুব আলোচনা করব না। বাট এইগুলোর একটা চক্র রয়েছে যেখানে এর প্রসেসিংটা করার জন্য ভালো কম্পিউটার থাকা দরকার। মানে নরমাল কম দামি মানে কম পাওয়ারফুল কম্পিউটারে এই জিনিসগুলো ভালো কাজ করে না। বিটকয়েনের মাইনিং ইত্যাদি, ইত্যাদিগুলো। এখন এই যে আমি সাপোজ xyz.com ব্রাউজ করলাম। ও জানতে পারল আমার Intel এর প্রসেসর। কি প্রসেসর? সেটাও জানতে পারল। 10700 ও RAM কত আছে? 32 জিবি। বাহ! তাহলে এই কম্পিউটারটা ভালো কম্পিউটার। তো ও কি করল? ওর সাথে বিটকয়েনের কারোর একটা সাজেস্ট করেছে। ও বলল, "এই দেখ এই কম্পিউটারটা পেয়েছি। দারুণ পিসি।" ঠিক আছে? আইপি অ্যাড্রেসটা নে। এই যে আইপি অ্যাড্রেস। ঠিক আছে? আর ও কিন্তু TP Link এর রাউটার ব্যবহার করে। ঠিক আছে? আর Windows 10 আছে, 32 জিবি RAM আছে, ভালো, খারাপ না। তো তার মানে কি? যে আমরা আমার কম্পিউটারটাকে টার্গেট করে নেওয়া হলো এবং পরবর্তীতে আমার অজান্তেই আমার কম্পিউটারটাকে ব্যবহার করে ডেটা মাইনিং করা হচ্ছে বা যেটা ক্রিপ্টোকারেন্সির যে মাইনিং-ফাইনিং যেগুলো হয়, সেগুলো ব্যবহার করা হচ্ছে। তো এরকম বিভিন্ন চক্র-টক্র চলে। ঠিক আছে? তো আমি যদি VPN ব্যবহার করি তাহলে এই জাতীয় জিনিসগুলো থেকে আমি মুক্তি লাভ করব। ঠিক আছে? আচ্ছা আরো কি গুণ আছে? অনেক গুণ আছে। আমি সব তো আর বলতে পারব না। কিছু, কিছু গুণের কথা আমি বলছি যেগুলো ইম্পোর্টেন্ট। সাপোজ আমি একটু আগে HTTP, HTTPS এর কথা বলেছি। অর্থাৎ একটা সিকিউর একটা নট সিকিউর। এখন আমার এমন একটা কাজ যেখানে আমি সব ফায়ারওয়াল দিয়ে বন্ধ করতেও পারছি না। সাপোজ আমার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন বা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন জোগাড় করে ব্যাকগ্রাউন্ডে হিডেন সার্ভে চালানো যে আমার দেশে এবার কোন পলিটিক্যাল পার্টি উইন করবে, ভিক্টরি লাভ করবে। এটা আমার কাজ। তো এই কাজটা আমি করি। আমাকে খুব সিকিউরলি করতে হয়। মানে আমার যারা অফিসে ৫০ জন ১০০ জন লোক রয়েছে তারা খুব তাদেরকে সিকিউর এনভায়রনমেন্ট প্রোভাইড করতে হয়। এট দ্য সেম টাইম আমাকে বিভিন্ন বিখ্যাত, কুখ্যাত ওয়েবসাইট ভিজিট করতে হয়। কারণ সেখান থেকে কিন্তু মানুষের রুচি ইত্যাদি সম্পর্কে জানা যায়। এখন কুখ্যাত ওয়েবসাইটগুলো যখন আমি ভিজিট করব তখন আমি আ আ আ- আমারও তো একটা রিস্ক আছে। একটা আর ৫ জন সাধারণ মানুষ হোম ইউজার তাদের যা রিস্ক তার থেকে আমার রিস্ক বেশি। কারণ কেউ যদি জানতে পেরে যায় যে আমি গোপনে এই কাজটা করছি, তাহলে তো আমার বিপদ। প্লাস কোথায় HTTP থাকবে, কোথায় HTTPS থাকবে ইত্যাদি, ইত্যাদি গল্প আছে। তো আমি কি করলাম VPN নিয়ে নিলাম। তার মানে কি রাতুলের কম্পিউটারে কাজগুলো হচ্ছে। মানে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি রাতুলের কম্পিউটারে আসছে। এবার ধরে নেওয়া যাক একটা ওয়েবসাইট আছে HTTP নট HTTPS, http:// মানে যেটা নন সিকিউর সাইট abc.com এবারে আমি abc.com লিখে সার্চ করলাম মানে এন্টার প্রেস করলাম। রাতুলের কম্পিউটারে সেই abc.com টা ওপেন হলো নন সিকিউরলি। কেন? ওটা HTTPS নয়। কিন্তু রাতুলের কম্পিউটার থেকে আমার কম্পিউটারে তো ইনফরমেশনটা আসছে। এটা তো একটা ভায়া হয়ে আসছে। সেই ইনফরমেশনটা কিন্তু আসছে ওভার HTTPS। মানে ইন দ্য নাটশেল আমি যদি বলি যে আমার সাথে রাতুলের কম্পিউটারের যে ব্রিজিং, যে টানেল সেই টানেলটা কিন্তু এনক্রিপ্টেড টানেল অর্থাৎ আমি যে রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং রাতুলের কম্পিউটার থেকে ইনফরমেশন গুলো গ্র্যাব করছি, সেই যে পাঠানো এবং গ্র্যাব করার যে পথটা, সেই পথটা সিকিউর। ইভেন কনসিডারিং দ্য ফ্যাক্ট যে রাতুলের কম্পিউটারে যে ওয়েবসাইট গুলো ওপেন হচ্ছে, যেগুলো আমিই রিকোয়েস্ট করছি, সেগুলো নন সিকিউর। ঠিক আছে? তার মানে কি আমি সবসময় HTTPS পাচ্ছি রিগার্ডলেস অফ দ্য ম্যাটার যে
ওইখানে HTTP আসলো কি HTTP আসলো। রাইট? তার মানে আমি সেফ থাকছি। সুতরাং এটা একটা বিষয় যে এনক্রিপ্টেড কানেক্টিভিটি তৈরি হচ্ছে। বেশ। আচ্ছা। এবার রাতুলের কাজ যেহেতু VPN প্রোভাইড করা, তো রাতুলের নিশ্চয়ই ভালো, ভালো কম্পিউটার আছে এবং সেখানে ভালো সিকিউরিটি আছে, দামি ফায়ারওয়াল লাগানো আছে এবং ভালো অ্যান্টিভাইরাস রয়েছে। রাতুল বলল যে, "তুমি VPN ব্যবহার করো বাবা, তোমায় আমি অ্যান্টিভাইরাস প্রোটেকশন ও দেব।" অর্থাৎ হিসেব মতো কি হওয়া উচিত? আমি abc.com ওপেন করলাম, যদি আমার কম্পিউটার ওপেন করি, ABC থেকে যদি কোন ভাইরাস পাঠায় সেটা তো আমার কম্পিউটারে ঢুকে যাবে। তো যেহেতু আমার কম্পিউটার ওপেন হচ্ছে না, রাতুলের কম্পিউটার ওপেন হচ্ছে, তো রাতুলের কম্পিউটারে অ্যান্টিভাইরাস আছে। ও কি করল? ও ওখান থেকে ওর কাজ কি? ইনফরমেশন নিয়ে আমাকে আমার কম্পিউটারে পাঠানো। ও পাঠানোর সময় ইনফরমেশনটাকে ফিল্টার করল। অর্থাৎ ওয়েব পেজটাকে ফিল্টার করল। ফিল্টার করে যে কটা ভাইরাস পেল সেটাকে আর পাঠালো না। অর্থাৎ ভাইরাসটা মাঝখানে ফিল্টার হয়ে গেল। অর্থাৎ আমার কম্পিউটার ভাইরাস ফ্রি থাকলো অনেকাংশেই। রাইট? আচ্ছা, আপনারা আমার বিশ্বাস এখানে যারা রয়েছেন 90% কি 95% লোক মোবাইলে অ্যাডগার্ড জাতীয় অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। আচ্ছা, এই অ্যাডগার্ড একটা VPN মানে ওই আপনারা দেখেছেন অ্যাডগার্ড অন করতে গেলে বলে যে এটা মানে VPN অ্যালাও করব কিনা। তার মানে কি অ্যাডগার্ড একটা VPN সার্ভিস? না। অ্যাডগার্ড হচ্ছে একটা ভার্চুয়াল VPN সার্ভিস। আমি জানি না এই টার্মটা ব্যবহার করা ঠিক মানে সঠিক নয়, টেকনিক্যালি নট রাইট, বাট কাইন্ড অফ তাই। ভার্চুয়াল VPN কেন বলছি? অ্যাকচুয়াল VPN এ কি হয়? যে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটা VPN সার্ভারে যাচ্ছে। সার্ভারে গিয়ে অ্যাকসেপ্টেড হচ্ছে। ওখান থেকে যে রিপ্লাইটা আসছে সেটা আবার ওই আমার ভার্চুয়াল সার্ভার ঘুরে আমার কম্পিউটারে আসছে। এটা তো অ্যাকচুয়ালি প্রসেস মানে একটা সার্ভার হয়ে আসছে। অ্যাডগার্ড এর ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাডগার্ড এর ক্ষেত্রে আমার মোবাইল জানছে যে আমি VPN ব্যবহার করছি। মোবাইল জানা মানে কি? মোবাইলে যখনই আমি কোনো ইন্টারনেট রিকোয়েস্ট করব, ও সেইটাকে ডিরেক্টলি রাউটারে না দিয়ে ও VPN কে দেবে। VPN এর মাধ্যমে সেটা যাবে। ঠিক আছে? তো ও তো জানে অ্যাডগার্ড একটা VPN সার্ভিস। তো অ্যাডগার্ডকে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু অ্যাডগার্ডের কোনো সার্ভার নেই। ঠিক আছে? অ্যাডগার্ডের কি আছে? অ্যাডগার্ড ওই ইনফরমেশনটা ওই ব্রিজটা পেয়েছে। ব্রিজটা পেয়ে ওর কাছে একটা ফিল্টার লিস্ট রয়েছে। একটা লিস্ট রয়েছে যেই লিস্টে ও জানে যে এই ওয়েবসাইটটা হচ্ছে বাজে, মানে এই ওয়েবসাইটটা অ্যাড প্রোভাইড করে, এই ওয়েবসাইটটা অ্যাড প্রোভাইড করে। ও তখন কি করছে? ও যখন রিপ্লাইটা পাঠাচ্ছে তখন ওই ওয়েবসাইটগুলোকে ব্লক করে দিচ্ছে। মানে অনেকটা ফায়ারওয়ালের মতোই কিন্তু। মানে ও একটা হচ্ছে অ্যাডগার্ড যেটা রেগুলার অ্যাডগার্ড এর কথা বলছি, ইস কাইন্ড অফ আ কম্বিনেশন অফ ফায়ারওয়াল অ্যান্ড VPN। VVPN, ভার্চুয়াল VPN। ওকে? মানে ও কোন সার্ভারে পাঠাচ্ছে না। কিন্তু ওর কাছে লিস্ট রয়েছে। ও সেই লিস্ট অনুযায়ী ফিল্টার করছে, ফিল্টার করে ইনফরমেশন পাঠাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে যারা আমি জাস্ট কথা প্রসঙ্গে বলে রাখি, বলে নিই আরকি। এই যে অ্যাডগার্ড ২ রকমের হয় বা ২ রকমের হয় মানে আমাদের নরমাল অ্যাডগার্ড এ আপনারা দেখেছেন সেটিংস এ যখন যাবেন সেখানে দেখায় যে একটা হচ্ছে রুট অ্যাক্সেস করতে হবে। একটা ফিচার আছে যে ফিচারটা ব্যবহার করলে রুট অ্যাক্সেস করতে হবে। আরেকটা হচ্ছে নরমাল। যদি রুট অ্যাক্সেস করি আমি মানে আমার মোবাইলে যদি রুট অ্যাক্সেস থাকে তখন কি হবে? তখন ও আর ওই যে VVPN এই টেকনোলজি ব্যবহার করবে না। তখন ও ডিরেক্টলি ফিল্টার করবে। কি ফিল্টার করবে সেটা একটা অন্য গল্প আছে। মানে আমাদের কম্পিউটার বা মোবাইলে একটা হোস্ট ফাইল থাকে। সেই হোস্ট ফাইলটাকে আপডেট করবে যে এই ফাইলগুলো এই সাইটগুলো ভালো না। এই সাইটগুলো আসলে ডিফারেন্ট জায়গায় ওটাকে পাঠিয়ে দিও। মানে ডেটাটাকে অ্যাকসেপ্ট করো না। প্যাকেটগুলোকে অ্যাকসেপ্ট করো না। সেটা অন্য বিষয় আমি অত ডিটেইলস এ আলোচনা করছি না। মানে রুট অ্যাক্সেস থাকলে ওটা হোস্টের মাধ্যমে করে তখন আর VPN এর দরকার হয় না। কিন্তু যদি রুট অ্যাক্সেস না থাকে নরমাল যারা ফোন ব্যবহার করছে তাদের ক্ষেত্রে ওটা এরকম একটা VVPN সার্ভিসের মাধ্যমে ওটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? সুতরাং এই বিভিন্ন ধরনের এবং তাছাড়া তো অ্যাডিশনাল কিছু রয়েইছে। সাপোজ এখন VPN সার্ভিস যখন আমি নেব তখন দেখবেন যে আপনারা যখন VPN যে বিভিন্ন VPN ক্লায়েন্ট রয়েছে, সার্ভিস রয়েছে তাদের ফিচার গুলো দেখবেন। তারা বিভিন্ন কান্ট্রি সাপোর্ট দেয়। মানে কি? সাপোজ ইন্ডিয়াতে Netflix ব্যান হয়ে গেল কালকে। কিন্তু অস্ট্রেলিয়া ব্যান নয়। এবার আমি সার্ভার চুজ করতে পারি VPN এর। ডিপেন্ডিং অন মাই প্ল্যান অ্যান্ড অল। ধরে নেওয়া যাক সেই আমার VPN প্রোভাইডার আমাকে ৫ টা দেশের কম্পিউটার ব্যবহার করতে দিয়েছে। আমেরিকা, ইউরোপ সরি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ইত্যাদি, ইত্যাদি। তার মধ্যে আমি দেখলাম অস্ট্রেলিয়া যেহেতু ব্যান নেই, অস্ট্রেলিয়া মোটামুটি আমার কাছাকাছি, বাংলাদেশ আরো কাছে। এনিওয়ে অস্ট্রেলিয়ার কাছাকাছি।
তো আমি অস্ট্রেলিয়া সার্ভারটা সিলেক্ট করলাম। তার মানে কি? আমার যে ডেটা যে ট্রান্সফার যেটা মাঝখানে টানেল যেটা তৈরি হচ্ছে সেটা কার সাথে হচ্ছে? অস্ট্রেলিয়ায় থাকা একটা কম্পিউটারের সাথে হচ্ছে। এক বা একাধিক কোম্পানি একটা সার্ভারের মধ্য দিয়ে হচ্ছে। তো Netflix কি জানছে? Netflix জানছে অস্ট্রেলিয়া থেকে কেউ খুলেছে। ইন্ডিয়া থেকে নয়। তো Netflix তার যে ভিডিওটা সেটা স্ট্রিম করছে এই অস্ট্রেলিয়ার কম্পিউটারটাতে। সেখান থেকে আবার স্ট্রিম হচ্ছে আমার কম্পিউটারে। এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে, অনেক সময় আমরা দেখি যে VPN ইস ভেরি ফাস্ট। মানে VPN ব্যবহার করলে নাকি আমি ফাস্টার ইন্টারনেট মানে নরমালি যা পাই তার থেকে ফাস্ট ইন্টারনেট পাবো। এই বিষয়টা কি সত্যি? এটা আংশিক সত্যি, আংশিক মিথ্যা। টেকনিক্যালি তো আপনারা বুঝতেই পারছেন যে এটা মিথ্যা। কেন মিথ্যা? কারণ আগে আমি ডিরেক্টলি পাচ্ছিলাম। মানে আগে আমি বাজারে যেতাম, আলু, পেঁয়াজ কিনে আনতাম। এখন আমি বলি আলু, পেঁয়াজ কিনবো, রাতুল বাজার করে আনে, সেখান থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমার বাড়িতে আবার পাঠায়। তার মানে প্রসেসটা হ্যাঁ, আমার আলুটা ধোয়ার মজা আসছে, তার মধ্যে একটা পচা বেরোলে সেটা ফেলে দিচ্ছে। ফ্রেশ জিনিসটা আমি পাচ্ছি। কিন্তু এই প্রসেসটাতে তো টাইম লাগার কথা, তাই না? তো সেই কারণে টাইম লাগে। মানে টেকনিক্যালি টাইম লাগার কথা। এবার VPN যেটা কি করে, একটা জিনিস করে, সেটা হচ্ছে প পপ পপুলার যে ওয়েবসাইট গুলো রয়েছে তারা একটা ক্যাশ তৈরি করে। ক্যাশ মানে কি? ক্যাশ মানে CACHE যেটাকে অনেকে যারা বিশেষ করে সাইটেড পারসন রা ভুলভাল উচ্চারণ ক্যাচে এরকম বলেন। আমরা যে পাই না ক্লিয়ার ক্যাশ। মানে ও সাপোজ প্রদীপশিকদার.com ও ক্যাশ করল। মানে প্রদীপশিকদার.com ও নিজে একবার ভিজিট করল। ভিজিট করে সেখানে আমার যা ডেটা ফেটা গুলো রয়েছে মানে খুললে যা আসবে সেগুলোকে ও নিজের কম্পিউটারে নিয়েই রেখে দিল। নরমালি কি হচ্ছে? আপনি যখন একটা ওয়েবসাইট ব্যবহার করেন, প্রদীপশিকদার.com যখন আপনি খুলছেন, আপনার কম্পিউটারে আমার ওয়েবসাইটের ফাইলগুলো এসে জমা হচ্ছে। এবার আপনি যখন ক্লোজ করে দেন তখন ফাইলগুলো চলে যায়। অনেক সময় সব ফাইলগুলো যায় না। তার জন্য আমাদের সেই ব্রাউজার হিস্ট্রি টেম্পোরারি ফাইল ইত্যাদি ক্লিন করতে হয়। তো ও কি করল, ওর কম্পিউটারে প্রদীপশিকদার.com টা মোটামুটি জানেন বেচারা মানে এই ওয়েবসাইটটা পপুলার, এত পেতা নয়। বাট ধরে নিলাম তাই যে ওয়েবসাইটটা পপুলার সুতরাং এটাকে আমি ক্যাশ করে রাখি। মানে এর ডেটাটাকে আমার কম্পিউটারে জমিয়ে রাখি। এবার কি হলো সেই সার্ভার সেই পার্টিকুলার VPN টা হয়তো আপনি ব্যবহার করছেন। আপনি প্রদীপশিকদার.com খুললেন। তখনও কি করল আর প্রদীপশিকদার.com অব্দি রিকোয়েস্ট পাঠালো না। মানে আবার প্রদীপশিকদার.com এ পাঠাবো সেই সার্ভার থেকে উত্তর আসবে। আমার কাছেই তো রয়েছে। আমি দুম করে দিয়ে দিই। মানে বিষয়টা কি? আমি যেহেতু রাতুলের কাছ থেকে আমার কনট্যাক্ট হয়ে গেছে, বাবা তোমার কাছ থেকে মানে আমি আলু পেঁয়াজের অর্ডার তোমাকে দেব। তুমি বাজার থেকে এনে পরিষ্কার-টরিষ্কার করে আমাকে দিও। ঠিক আছে? তার জন্য তোমাকে আমি একটা অ্যামাউন্ট অফ টাকা দেব। তো রাতুল জানে এ তো আলু খায়, বেগুনও খায়। মাঝে বেগুন নেয়, পেঁয়াজ নেয়। তো একটা কাজ করি, আমাকে তো আলু অর্ডার দিলে ২ কেজি ৩ কেজি দেয়। আমি একবারে ৫০ কেজি আলু কিনে রাখি, ৩০ কেজি পেঁয়াজ কিনে রাখি। হ্যাঁ? কিছু বেগুন কিনে রাখি। কিনে পরিষ্কার-টরিষ্কার করে রেখে দিই। যেই চাবে আমি দুম করে দিয়ে দেব। মানে আমাকে বাজারে যেতে হবে না। আমি অনেক তাড়াতাড়ি বাজারে যাওয়া মানে বাজারে যাওয়া তো নয়। লাইন দাও রে, এই দাও রে। তার মানে কাজটা তাড়াতাড়ি হবে। এই সিমিলার ফ্যাশন এ VPN এর ক্ষেত্রে কি হয়? কিছু মানে ওদের ডেটাবেস থাকে অবভিয়াসলি। সেই ওয়েবসাইট গুলোকে ওরা ক্যাশ করে রাখে। যার ফলে তখন সেই ওয়েবসাইট থেকে যখন সেই ওয়েবসাইটে আমি ভিজিট করতে চাই তখন সেটা ডিরেক্টলি ওদের কম্পিউটার থেকে আমার কাছে আসে। ডিরেক্টলি ওয়েব সার্ভার থেকে আসে না। তার জন্য আমার হয়তো অ্যাক্সেসটা একটু ফাস্টার হয়। কিন্তু সেটা কিন্তু সর্বৈব সত্যি নয়। সব ক্ষেত্রে সেটা সত্যি নয়। ঠিক আছে? এই মোটামুটি একটা ছোটখাটো VPN সার্ভারের ব্যাপারে বললাম। এবারে VPN এর কাছাকাছি আরেকটা জিনিস আমরা শুনে থাকি অনেক সময়। সেটা হচ্ছে প্রক্সি সার্ভার। এখন এই প্রক্সি সার্ভার VPN এর মধ্যে বেশ কিছু মিল আছে অ্যাকচুয়ালি। প্রক্সি সার্ভার কি? প্রক্সি সার্ভার হচ্ছে যে আ মানে আমি ভিপিএন কে একটা কোনোভাবে ট্র্যাক করা যায় না? মানে ভিপিএন কোনটা? ট্র্যাকার কোনো কিছু নেই কোনোভাবে? ভিপিএন কে কোনোভাবে ট্র্যাক করা যায় না? মানে না যেতেই পারে। যে কোন কম্পিউটার ইউজ করছে ভিপিএন সেটা? কোন কোম্পানি বুঝলাম না লাস্ট কথাটা। না। কোন কম্পিউটার মানে ভিপিএন এর থ্রু দিয়ে কারা ইউজ করছে আরকি, বকলমে কারা, ব্যাকগ্রাউন্ডে কারা ইউজ করছে সেইটা জানার নিশ্চয়ই কোনো উপায় থাকবে হয়তো। ভিপিএন ট্র্যাকার কিছু নেই সেটাই বলছি। না মানে ওইভাবে এমন কি ট্র্যাক যে ভিপিএন কে কোনোভাবেই ট্র্যাক করা যাবে না? না কোনোভাবেই ট্র্যাক করা যাবে না এটা ঠিক নয়। ট্র্যাক করা যেতেই পারে। ঠিক আছে? বিশেষ করে আরো ট্র্যাক করার সুবিধা হচ্ছে এখন আমরা উম অ্যা যখন সাপোজ কি হচ্ছে যে সাপোজ একটা VPN এর সার্ভার। সেই সার্ভারে তার একটা কম্পিউটার নয়।
একাধিক কম্পিউটার রয়েছে। এবার দেখা গেল যে আমরা কি করি? আমাদের যারা হোম কম্পিউটার ব্যবহার করি, gmail.com খুললাম, লগইন করলাম, মেইল পড়লাম, ক্লোজ করে দিলাম। মানে লগ আউট করলাম না। ঠিক আছে আমিই তো খুলি, লগ আউট করলাম না। অসুবিধা নেই কিছু। আবার নেক্সট টাইম gmail.com খুলি। gmail.com খুললে আবার Gmailটা ওপেন হয়ে যায়। মানে আমাকে আলাদা করে লগইন করতে হয় না। কেন হয়? Gmail আমাকে মনে রাখে। কিভাবে মনে রাখে? অনেক পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে কুকিজ থাকে। মানে এই যে আমি খুলেছিলাম, আমি লগইন করেছিলাম তার কিছু নির্দিষ্ট ফাইল আমার কম্পিউটারে রয়ে গেছে। সেই ফাইলগুলো রয়েছে। তার জন্য আমি যখন নেক্সট টাইম ওপেন করেছি Gmail ওই কুকিজটা চেক করেছে। চেক করে বুঝতে পেরে গেছে আচ্ছা এটাই হচ্ছে এই কম্পিউটার সুতরাং এ তো লগইন করেছিল, লগ আউট করেনি তাহলে একে ওপেন করে দিই। ঠিক আছে? তো আমাকে লগইন করে দিল। মানে আমাকে আলাদা করে লগইন করতে হলো না। Gmail আমাকে কি করে মনে রাখলো? আমার আইপি অ্যাড্রেস, আমার কাইন্ড অফ লোকেশন বিশেষ করে আইপি অ্যাড্রেস ইত্যাদি মাধ্যমে যে না এইটাই সেই কম্পিউটার, এই সেই ব্যক্তি। রাইট? এখন আমি যখন VPN সার্ভার ব্যবহার করছি, হতেই পারে যে আমি সেই সার্ভারে হয়তো ১০০ টা কম্পিউটার রয়েছে। আমি এখন কম্পিউটার নাম্বার 35 এ ব্যবহার করছি। Gmail এ লগইন করলাম। Gmail এর কাছে একটা আইপি অ্যাড্রেস গেল। হয়তো অস্ট্রেলিয়ারই আইপি অ্যাড্রেস সেটা। Gmail বুঝলো অস্ট্রেলিয়া থেকে আমি লগইন করেছি। যাই হোক সে তার ইনফরমেশন দিল। এবার কালকে আবার লগইন করলাম। মানে লগ আউট করিনি কিন্তু আমি। লগইন করলাম। তখন দেখা গেল কম্পিউটার 37 থেকে আমাকে দেওয়া হয়েছে কানেকশন। ঠিক আছে? তো তখন দেখা গেল আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। তখন কি হবে? আমাকে নতুন করে Gmail এ লগইন করতে হবে। এবার যদি সেটাই হয়, যদি কোনো ওয়েবসাইট একদম ইকুয়ালি মানে আমাকে মানে অনেক সময় কি হয় যারা বিখ্যাত লোক আমরা তো অখ্যাত খুব তো আমাদের তো অত সমস্যা নেই। কিন্তু যারা বিখ্যাত লোক যাদের উপরে মানুষ বা ওই ইন্টারনেট সাইবার ক্রিমিনালরা ওত পেতে থাকে, তারা চেক করতে থাকে যে আচ্ছা আজকে ওই Twitter এ লগইন করলো কোন আইপি থেকে? কালকে Twitter এ লগইন করলো আচ্ছা একই আইপি থেকে কি নাকি আইপি চেঞ্জ হয়ে গেছে? তখন ওরা বুঝতে পারে না এই লোকটা VPN ব্যবহার করছে। ঠিক আছে? কিন্তু অ্যা আমি VPN ব্যবহার করছি এটুকুই জানবে। কিন্তু আমাকে ও আমার মানে VPN এর মাধ্যমে আমাকে ট্র্যাক করতে পারবে এরকমটা নয়। এটা এমন একটা দিক তার মানে কি এটা যে VPN মানে 100% সিকিউর? না, সেটাও কিন্তু নয়। মানে কেউ কি বলতে পারবে Facebook 100% সিকিউর? কি করে বলবে? কত ডেটা চুরি হয়ে গেছে। Google 100% সিকিউর? না, হতেই পারে না। কত ডেটা চুরি হয়ে গেছে, কতবার হ্যাক হয়েছে Google। সেরকম VPN ও যে 100% সিকিউর তা নয়। সেটাও হ্যাক হতে পারে। বা নিজেদের মধ্যে আ মানে VPN এ হয়তো যে কম্পিউটারে বসে, যে হয়তো মেইনটেন্যান্স করে, তাকে কেউ টাকা খাইয়ে দিল যে প্রদীপ শিকদার কি দেখছে বলিস তো আমাকে। তো সে এটা বলে দিল। হতেই পারে। বাট obviously আপনি আমরা যারা বিশেষ করে স্মল বিজনেস ইত্যাদি, ইত্যাদি যারা ব্যবহার স্মল বিজনেস, মিডিয়াম বিজনেস যারা, আমরা যে সিকিউরিটিটা প্রোভাইড করতে পারবো আমাদের কাছে যে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, আমাদের তো একদম একগাদা লোক কোটি টাকা দিয়ে পোষা সম্ভব নয়। তার থেকে বেটার সিকিউরিটি আমরা VPN থেকে পেতে পারি। বাট কোন কিছুই 100% সিকিউর নয়। ঠিক আছে? এবার প্রক্সি সার্ভার যেটা করছে, ওটাও কাইন্ড অফ VPN এর মতোই। মানে আমরা একটা কিছু ওয়েবসাইট ভিজিট করছি। সেই ওয়েবসাইটটা কি হচ্ছে যে ডিরেক্টলি আমরা ভিজিট করছি না। আমরা ওদের সাইটটা একটা প্রক্সি সাইট বা প্রক্সি সার্ভার সেটার মাধ্যমে ব্যবহার করছি। মানে ওই কাইন্ড অফ ওরকমই হচ্ছে বিষয়টা। কিন্তু মানে সাপোজ আমি কথা বলছি, আমার কালকে Facebook বন্ধ করে দিল ইন্ডিয়াতে। Facebook ব্যান। তো আমি একটা XYZ সাপোজ xproxy.com একটা অনলাইন প্রক্সি সাইট রয়েছে। সেই সাইটে ঢুকলাম। ঢোকার পরে ওখানে আমাকে একটা এডিট বক্স দিল। সেই এডিট বক্সে লিখলাম facebook.com। তো তার মানে কি ওই xproxy.com এর যে সার্ভার, সেইটা হয়তো রয়েছে ইংল্যান্ডে। সেই সার্ভারেই ফেসবুকটা খুলল। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলাম সেখান থেকে খুলে তার যে ডেটাটা সেটা আমাকে ট্রান্সফার করা হলো আমার কম্পিউটারে। আমি দেখতে পেলাম। ফেসবুকটা ব্যবহার করতে পারলাম। কাইন্ড অফ VPN এর মতোই ব্যবহার মানে কাজটা হচ্ছে। তার মানে কি আ প্রক্সি আর VPN এক? না। কেন এক নয়? কারণ বেশিরভাগ ক্ষেত্রে প্রক্সি কি হয় কোনো একটা না কোনো ওয়েবসাইট বা কোনো একটা সার্ভার দিয়ে তার ক্লায়েন্ট থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। কোনো ক্লায়েন্ট থাকে না। তার মানেটা দাঁড়াচ্ছে যে এই যে সাপোজ কথার কথা বলছি যে আমার ওয়াইফাইটাকে কেউ হ্যাক করে রেখেছে অলরেডি আমাকে মনিটর করার জন্য। পুরো ট্যাপ করে রেখেছে আমার ওয়াইফাইটা। আমি কি ভিজিট করব কি না করব। তারপরে সেখান থেকে কি রিপ্লাই আসবে কি না আসবে সেটা জানবে।
এবারে প্রক্সি সাইট কিন্তু এনক্রিপ্টেড নয়। মানে প্রক্সি সাইটটা এনক্রিপ্টেড কিন্তু ও যে ডেটা পাঠাবে সেটা যে সবসময় এনক্রিপ্টেড পাঠাবে তার কিন্তু কোনো মানে নেই। এবারে আমি যখন কোনো ডেটার রিকোয়েস্ট পাঠাচ্ছি, সাপোজ facebook.com পাঠালাম। সেটা কিন্তু ওয়াইফাই থ্রুতে নরমালি যাচ্ছে facebook.com রিকোয়েস্ট পাঠিয়েছে। VPN এর ক্ষেত্রে কি হচ্ছিল? ওটা একটা এনক্রিপ্টেড সার্ভারের মাধ্যমে এনক্রিপ্টেড হয়ে আমার কম্পিউটার থেকেই এনক্রিপ্টেড হয়ে যাচ্ছিল। এখানে তা হচ্ছে না। এখানে ডিরেক্টলি যাচ্ছে, শুধু ওই ওয়েবসাইটের ভায়া যাচ্ছে। সাপোজ xproxy.com/facebook.com এরকমভাবে যাচ্ছে। কথার কথা বলছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আ কেউ আমাকে ট্র্যাক করতে পারে, দেখতে পারে আমি কি করছি কি না করছি। কোনো এনক্রিপশন সিকিউরিটি নেই। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডিশনাল যে ফিচারগুলো থাকে অ্যাডভার্টাইজমেন্ট মানে অ্যাড গার্ড, কি অ্যান্টিভাইরাস ইত্যাদি, ইত্যাদি থাকে না। তো প্রক্সি সার্ভার আমরা কখন ব্যবহার করি? খুব কুইকলি আমার কোনো একটা ওয়েবসাইট যেটা আমার এখানে ওপেন হচ্ছে না বা কিছু, তখন আমি ব্যবহার করি। ঠিক আছে? বা যেরকম VPN কি হয়? আমি একটা পাবলিক ওয়াইফাই কানেক্টেড। কফি শপে বসে আছি। এই মুহূর্তে আমাকে Google Pay দিয়ে কিছু ট্রান্সফার করতে হবে। এবার কফি শপের ওয়াইফাইটাই ব্যবহার করছি। বুঝতেই পারছেন ওটা সিকিউর নয়। নরমালি ব্যবহার করে সিকিউর নয়। কিন্তু যখন VPN ব্যবহার করছি তখন কিন্তু সিকিউর অনেকটাই। কারণ VPN আমি যে Google Play টা খুলছি, Google Pay যে ইন্টারনেটটা ব্যবহার করছি সেটা থ্রু VPN টানেলই যাচ্ছে। ওয়াইফাই এর বাইরে যাচ্ছে এনক্রিপ্টেড হয়ে। আমার ফোনের থেকে বাইরে যাচ্ছে এনক্রিপ্টেড হয়ে ওই VPN ক্লায়েন্টের মাধ্যমে। যার ফলে পাবলিক ওয়াইফাই ব্যবহার করলেও আমি অনেকটা সেফ। কিন্তু প্রক্সি সার্ভারের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। সেটা কিন্তু নরমালি যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমি কি করছি, কি লিখছি, কি না লিখছি, কি পাঠাচ্ছি সেটা চাইলেই কেউ দেখতে পারে। মানে যারা আ যাদের সে দেখার ক্ষমতা রয়েছে। তো মোদ্দা কথা হচ্ছে যে প্রক্সি সার্ভার হচ্ছে টেম্পোরারি কোনো একটা ব্যান-ট্যান রয়েছে বা হয়তো Netflix এর মুভি মানে যেটা দেখলে আপনাকে আপনার সাপোজ ইন্ডিয়াতে ব্যান, কথার কথা বলছি। এখন ব্যান নয় obviously। ধরে নিলাম ব্যান। তো কিন্তু এরকমও নয় যে আপনি Netflix এর মুভি দেখলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। তখন আপনি টুক করে একটা প্রক্সি সার্ভার খুলে আপনি Netflix টা দেখে নিলেন। ব্যাস হয়ে গেল। এই জাতীয় কাজকর্মের জন্য প্রক্সি সার্ভার ঠিক আছে। তা না হলে যদি কেউ সিকিউরিটি ইত্যাদি বেশি চান, তাহলে তার জন্য VPN ঠিক। এবারে কথা হচ্ছে বাজারে তো প্রচুর VPN রয়েছে। আমি কি ব্যবহার করব? আমি পার্সোনালি মনে করি না ফ্রি VPN খুব একটা ইফেক্টিভ। আচ্ছা আমি তো প্রচুর ক্র্যাক পেয়েছি VPN এ। সেটা কি ব্যবহার করব? আমি বলব সেটা আরো রিস্কি। কারণ আপনি নিজেই ভাবুন যে আপনি ইনফরমেশন পাঠাচ্ছেন। মানে আমি কথার কথা বলছি। আপনি একটা ইল্লিগাল ব্যবসা করেন। ঠিক আছে? আপনার বাড়িতে। এবার আপনার একটা খুব একদম যাকে বলে ডান হাত রয়েছে। আপনি কি করেন ওই ইল্লিগাল ম্যাটেরিয়ালস গুলো তাকে দেন। সে প্যাকেট করে, সিল করে ভালোভাবে, সিল করে তারপরে জায়গা মতন পাঠিয়ে দেয়। ঠিক আছে? খুব ভালো। এইবার যদি সেই যে লোকটা যে কিনা সমস্ত কিছু সিল করে পাঠাচ্ছে, সেই তো আপনার মানে কাইন্ড অফ সবকিছু মানে মেইনটেইন করছে। সে যদি ভুলভাল করে প্যাকেট করে বা ঠিকঠাক লুকিয়ে না পাঠাতে পারে তাহলে কিন্তু ঝামেলা। এবার সেই লোকটা যদি ক্র্যাকড হয়, মানে সেই লোকটার মধ্যে যদি গলদ থাকে, মানে আপনার কোনো শত্রুই যদি সেই লোকটাকে সেরকম একটা লোককে আপনার কাছে পাঠিয়ে আ ওখানে অ্যাপয়েন্ট করে তাহলে কি হবে? সে যেকোনো সময় আপনি যে জিনিসপত্রগুলো পাঠাচ্ছেন, সেগুলো আপনার শত্রুকে দিয়ে দিতে পারে, জানিয়ে দিতে পারে। ঠিক ইন আ সিমিলার ফ্যাশন VPN এর কাজ কি? আপনার ইনফরমেশন গুলোকে সার্ভারে পাঠানো, এনক্রিপ্ট করে অর্থাৎ সিকিউরলি পাঠানো। এবার সে সিকিউর করছে, সে প্যাকেট করছে, সে কিন্তু সব জানে। মানে ক্লায়েন্ট কিন্তু সব জানে। এবার সেই ক্লায়েন্টটা যদি ক্র্যাকড হয় এবং যিনি ক্র্যাক করছেন তার যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে, তিনি এরকম করতেই পারেন, আচ্ছা বেশ, তুমি একটা রিকোয়েস্ট তোমার VPN সার্ভারকে পাঠিও, আরেকটা রিকোয়েস্ট আমার সার্ভারকেও পাঠিয়ে দিও। করতেই পারে, না পারার কিছু নেই। ঠিক আছে? তো তখন কিন্তু সেটা আরো রিস্কি হয়ে যাবে। আবার বলছি আমরা যারা খুব সাধারণ মানুষ, আমাদের অত হ্যাভক সিকিউরিটির যে প্রয়োজনীয়তা রয়েছে তা নয়। যে না আমাকে VPN ব্যবহার করতেই হবে। নাহলে আমার সব শেষ হয়ে গেল। এরকমটা নয়। সুতরাং আচ্ছা VPN সম্পর্কে অনেক কথা শুনলাম, তাহলে VPN ব্যবহার করি। দেখি blindhelp.net খুলি। এই তো ৪ টে ক্র্যাক হয়েছে, আমি ক্র্যাক ব্যবহার করি। না, তার থেকে বরঞ্চ আপনি নন VPN উইথআউট VPN চলুন। আপনি বেশি সিকিউর। সিকিউরিটি সফটওয়্যারের ক্র্যাক
চেষ্টা করবেন মানে যেকোনো সফটওয়্যারে ক্র্যাকই অবভিয়াসলি সেটা না ব্যবহার করা ভালো। বাট স্পেশালি সিকিউরিটি যে সফটওয়্যারগুলো রয়েছে, চেষ্টা করবেন সেগুলোর ক্র্যাক না ব্যবহার করতে। ঠিক আছে? তো এই মোটামুটি আমাদের ফায়ারওয়াল গেল, VPN গেল আর প্রক্সি সার্ভার গেল। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করি তাহলে। হ্যাঁ। তো ভিপিএন এর সাথে সাথে আমরা মোবাইলে বিশেষ করে দেখেছি এপিএন বলে একটা সেটিংস থাকে। এটার সম্পর্কে কিছু বলা যেতে পারে কি? APN কোথায় বলো তো? হ্যাঁ, এটা মোবাইলে আমরা দেখেছি সাধারণত, কম্পিউটারে আমি যদিও এখনো অব্দি দেখিনি, বাট ফোনে এটা দেখা যায় যেটা অ্যাক্সেস ভিপিএন পয়েন্ট এর। সেটিংস? অ্যাক্সেস পয়েন্ট সেটিংস? হ্যাঁ, এটার সাথে কি ভিপিএন এর কোনো সম্পর্ক না, আছে না, নাকি না, এটা না, পুরো না, না, আলাদা? না। এটা কমপ্লিটলি অ্যাক্সেস পয়েন্ট সেটিংস হচ্ছে আমার সিমের সাথে আমি যে নেটওয়ার্ক মানে আমরা যে ডেটা ব্যবহার করি, মোবাইল ডেটা ব্যবহার করি, তার কিছু সেটিংস। হ্যাঁ? কারণ এক্ষেত্রে তো আমার আচ্ছা, ডিরেক্টলি ফোনের কানেক্টেড। মধ্যে যে ভিপিএন সেটিংসটা থাকে ওইটা কেন দেয় ফোন? আমরা যদি আলাদা করে ভিপিএন সফটওয়্যার ইনস্টল করব তাহলে ফোনের মধ্যে ভিপিএন সেটিংসটা কেন দেওয়া থাকে? হ্যাঁ, এবার যেটা হয় ফোনের ক্ষেত্রে ওই VPN এ গিয়ে আমরা আমার প্রেফার্ড VPN সার্ভার এড করতে পারি। মানে ওটা একটা VPN ক্লায়েন্ট কাইন্ড অফ। মানে আমি ধরে নিচ্ছি মানে টাইপ অফ ভিপিএন বা যেরকম হয় আর কি, যে ভিপিএন গুলো আছে এমনি পাওয়া যায় ওরকমই টাইপ অফ ভিপিএন দেওয়া থাকে ফোনে। কাইন্ড অফ মানে মানে ও কিন্তু কোনো সার্ভিস প্রোভাইড করে না। মানে আমি বলছি সাপোজ Gmail বা আমি ধরলাম Aquaml। Aquaml কি? একটা ইমেইল ক্লায়েন্ট। আমি ধরে নিচ্ছি আমার একটা ফোন যেখানে বাই ডিফল্ট Aquaml সঙ্গে এসছে। ঠিক আছে? যেরকম Gmail সঙ্গে আসে বা মেইল বলে একটা থাকে। Samsung ইমেইল থাকে ইত্যাদি, ইত্যাদি থাকে। তো ওরা কি আমাকে ইমেইল প্রোভাইড করে? করে না। ওরা একটা ইমেইল ক্লায়েন্ট। ওখানে আমি আমার Gmail অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে বা অন্য আমি ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে লগইন করে দিলাম। তারপর ওই অ্যাপ্লিকেশনের সাহায্যে আমি ইমেইল করতে পারছি। তো সিমিলারলি কিছু ওয়েবসাইট মানে কিছু VPN সার্ভিস আছে যারা থার্ড পার্টি ক্লায়েন্ট সাপোর্ট করে। সেক্ষেত্রে যেরকম অ্যাডকার্ড একটা ফলস মানে ভার্চুয়াল VPN সেরকম যদি একটা রিয়াল VPN, টার্বো VPN ইত্যাদি, ইত্যাদি সেটা আমি ব্যবহার করতেই পারি। প্লাস এরকমটা হতে পারে মানে এরকমটা হয় যে সাপোজ আমি একটা VPN myvpn.com সেই ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিয়েছি মানে VPN প্ল্যান কিনেছি। তো তারা বলল, "ঠিক আছে তুমি myVPN অ্যাপটাও ব্যবহার করতে পারো বা তুমি তোমার ইউজার নেম এইটা দেবে, অ্যাড্রেস এইটা দেবে।" আমি জানি না VPN আমি মোবাইলে VPNটা ঘেঁটে দেখিনি কি, কি ইনফরমেশন চায়। আমি জাস্ট কথার কথা বলছি। আইপি অ্যাড্রেস এটা দেবে, ইউজার নেম এটা দেবে, ওটা দেবে। ব্যাস। তার মানে কি আমাকে আলাদা করে VPN ওদের অ্যাপটা ব্যবহার করতে হলো না। আমার মোবাইলের যে VPN অ্যাপটা রয়েছে, এই অ্যাপটা রয়েছে সেই কি করল ইনফরমেশন গুলোকে ডিরেক্টলি সার্ভারে পাঠিয়ে দিল। ঠিক আছে? আমি নিজে কখনো ওটা ঘেঁটে দেখিনি VPNটা। আমি দেখলে হয়তো আরো ক্লিয়ারলি আরো বেটার বলতে পারতাম। বাট আমার কমন সেন্স এটাই বলছে। ও নিজে কোনো VPN সার্ভিস প্রোভাইড করে না। কিন্তু ওটা একটা VPN এর ক্লায়েন্ট যার মাধ্যমে আমি অন্য কোনো VPN সার্ভারের সাথে কানেক্টেড হতে পারি। আচ্ছা। আর আজকের আলোচনার টপিক বলতে আচ্ছা হ্যাঁ, আসল আলোচনাটা এবার করে ফেলি। আম আচ্ছা, আরেকটা টপিক মনে হয় বাদ দিয়েছে যেটা আগের দিন বলবে বলেছিলে, সেটা হচ্ছে রাউটারের হার্ডওয়্যার। হ্যাঁ, হ্যাঁ, রাউটার হার্ডওয়্যার বলব। আসলে আমি এই সার্ভারের বিষয়টাকে একটুখানি না শেষ করতে পারলে আমি রাউটার হার্ডওয়্যারে ঢুকতে পারছি না। এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, আমরা ঢুকবো আচ্ছা, আচ্ছা, রাউটার আরেকটা হার্ডওয়্যার জিনিস নিয়ে। তাহলে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ভিপিএন এ তুমি যে বললে, ধরো আমি এখান থেকে একটা সাইট খুললাম, সাপোজ আমাদের এখানে ব্যান, তো অস্ট্রেলিয়া দিয়ে খুললাম, হুম। তাহলে কি অস্ট্রেলিয়ার প্রত্যেকটা কম্পিউটার সাথে যুক্ত থাকে ওই ওই ভিপিএনটা? না, 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 না। মানে আমি ধরে নিচ্ছি আগরপাড়ায় গুগল ব্যান্ড কিন্তু বাটানগরে চালু আছে। তো আমি বাটানগর থেকে যখন আমি VPNটা নিয়েছি, মানে VPN সার্ভিস হচ্ছে তোমার, তুমি থাকো বাটানগরে মানে তোমার সার্ভার রয়েছে বাটানগরে। তো আমি খুললাম google.com খুললো তো বাটানগরের একটা কম্পিউটারে। মানে গুগল কি জানছে? আচ্ছা বাটানগর থেকে খুলেছে তাহলে এর অ্যাক্সেস দেওয়া আছে। আগরপাড়া থেকে খুললে না, না আগরপাড়া ব্যান। খোলানো যাবে না। কিন্তু বাটানগরে অ্যাক্সেস রয়েছে। ঠিক আছে? তো তখন কি করলো গুগল জানছে বাটানগর থেকেই খোলা হচ্ছে। এবার বাটানগর থেকে খোলা হচ্ছে আবার বাটানগরে পার্টিকুলার রাতুল বসাকের ওই পার্টিকুলার কম্পিউটার থেকে খোলা হচ্ছে। ঠিক আছে? সেটাই। এরকম আছে বাটানগরের সমস্ত কম্পিউটারের সাথে লিঙ্কড আছে। কিন্তু সার্ভারের যে পিসি পার্টিকুলার ১ টা ২ টো ৫ টা ১০ টা ৫০ টা যাটাই থাকুক, তার মধ্যে যে পিসিটা থেকে খোলা হচ্ছে এই মুহূর্তে, সেই পিসিটা মানে গুগল জানছে এই একটা পিসি যার আইপি অ্যাড্রেস 123.123.456 এই আইপি অ্যাড্রেস থেকে যেই আইপি অ্যাড্রেসটা এই মুহূর্তে বাটানগরে রয়েছে, সে google.com খুলেছে।
তো সেই হিসাবেই সে ইনফরমেশন প্রোভাইড করছে। আচ্ছা, আচ্ছা। আর এক্ষেত্রে তার মানে মাঝখানে যারা আছে মানে এগুলো সবই তো অটোমেটিক হয়। হ্যাঁ, মানে এই হ্যাঁ, যে হ্যাঁ, তারপরে ইনফরমেশন যাওয়া, ইনফরমেশন আসা। হ্যাঁ। এগুলো পুরোটাই কিন্তু অটোমেটেড। সেক্ষেত্রে আরেকটা জিনিস যে তুমি বললে যে আমরা যখন রিকোয়েস্ট পাঠাই গুগলকে সাপোজ পাঠালাম যে facebook.com খুলবো তো ফেসবুক জানতে পারছে কোন আইপি অ্যাড্রেস, কোন প্রসেসর, কোন এগুলো যে জানতে পারছে। হুম। তাহলে তো মানে সেক্ষেত্রে তাহলে আমাদের সিকিউরিটি তো থাকলো না। আমরা যে এত ওয়াইফাই এর সিকিউরিটি বা এইসব এত কিছু যে ইউজ করলাম সেই তো আমাদের ডেটা তাহলে চলে গেল সেখানে। তো হ্যাঁ, এই এই যে ডেটাগুলো কে পাঠাচ্ছে? মানে কার কাছে থাকছে ডেটাগুলো? কম্পিউটার থেকে এখন গল্প হচ্ছে কি যে আমার হ্যাঁ, এবার ওয়াইফাই পাসওয়ার্ড কি সেটা যাচ্ছে না। কিন্তু আমি কি প্রসেসর ব্যবহার করছি, কি ব্রাউজার ব্যবহার করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ওয়েবসাইট কি করে জানবে যে আমার আমার কম্পিউটারের ভিতরের প্রসেসর কি আছে? মানে সেটা কি সম্ভব কোনো ওয়েবসাইট দিয়ে জানা? হ্যাঁ, না জানার কি আছে? মানে আমরা যখন রিকোয়েস্টটা পাঠাচ্ছি না, প্যাকেটটা আমরা যখন রিকোয়েস্টটা পাঠাচ্ছি, আমি এখনই Google Chrome খুললাম, খুলে আমি google.com খুললাম। তো এই যে ইনফরমেশনটা আমি google.com খুলেছি, আমি কে? আমি একটা কম্পিউটার। আমার আইপি অ্যাড্রেস কি? এই। তো এই যে হ্যাঁ, আইপি আইপি অ্যাড্রেসটা অ্যাড্রেসটা যেতে পারে। কিন্তু আমি বলছি যে আমার কোনো ফিজিক্যাল যে হার্ডওয়্যার যে জিনিসগুলো আছে যেমন আমি Intel-এর প্রসেসর না কিসের প্রসেসর ব্যবহার করছি। সাপোজ আমি যদি এখন প্রদীপশিকদার.com খুলি, তাহলে নিশ্চয়ই তোমার যেখানে সার্ভার আছে সেইখানে এই ইনফরমেশন গুলো যাবে হ্যাঁ, যাবে, আমার এখানে। যাবে, যাবে। তো এবার কারণ হচ্ছে এবার কথা হচ্ছে কেন যাবে? মানে এইটা তো মানে যাবে এটা আমিও জানি, সবাই জানে। কিন্তু কেন যাবে? মানে যারা করেছে, যারা সিস্টেমটা করেছে, বিশেষ করে WWW তারা তো চাইলে বলতেই পারত, "না, এই ইনফরমেশন নেওয়া যাবে না।" বা আমার Windows অপারেটিং সিস্টেম, এই যে ইনফরমেশনটা পাঠাচ্ছে কে? পাঠাচ্ছে তো আমার অপারেটিং সিস্টেম। আমার ব্রাউজার পাঠাচ্ছে। ঠিক আছে? আ সে পাঠাচ্ছে। এগুলো তো নোন মানে যায়। এবার কেন যাবে? কারণ হচ্ছে যে সাপোজ প্রদীপশিকদার.com কম্পিউটার থেকে খুললে একরকমভাবে খোলে, মোবাইল থেকে খুললে আরেক রকমভাবে খোলে। কি করে হয়? কারণ হচ্ছে ওকে তো জানতে হবে যে এইটা কোন প্রসেসর বা এটা মোবাইল না পিসি। এই ইনফরমেশনটা যদি না জানতে পারে, বিশেষ করে Windows এর ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের ভাস্ট রেঞ্জ অফ হার্ডওয়্যারস ইত্যাদি, ইত্যাদি। ভাস্ট রেঞ্জ অফ ভার্সনস অফ অপারেটিং সিস্টেম। ঠিক আছে? সুতরাং সেটা যদি না ও জানে, তাহলে ও প্রসেসটা করবে কি করে? নাহলে জানতে পারবে কি করে যে আচ্ছা এটা ইন্টারনেট এক্সপ্লোরার থেকে করা হয়েছে, তাহলে ফেসবুকটাকে এরকমভাবে দেখাও। ও আচ্ছা এটা Google Chrome তাহলে এরকমভাবে দেখাও। তো ইনফরমেশনটা জানাটারও দরকার রয়েছে। ঠিক আছে? মানে এটা এরকম যদি হতো বা এরকম যদি সিস্টেম মানে এটা তো করাই যায় চাইলে হয়তো। যে না এই ইনফরমেশনটা যাবে না। আমি হয়তো একটা যেরকম আমাদের ফায়ারওয়াল রয়েছে, আ এটা রয়েছে, সেটা রয়েছে। তো এরকম কি কোনো সফটওয়্যার তৈরি করা যেত না? যে সফটওয়্যারের মাধ্যমে যে সফটওয়্যার কিনা আমার RAM কি আছে সেটা জানাবে না। কি আমার প্রসেসর কি আছে সেটা জানাবে না। করাই যেত। না করার কিছু নেই। খুবই ইজি। কিন্তু সেটা করলে ক্ষতি। কারণ হচ্ছে যে তাহলে ওয়েবসাইট মানে সার্ভার কনফিউজড হয়ে যাবে যে না একে কিভাবে পাঠাবো আমি? ডেটাটাকে আমার যে ওয়েবসাইটটাতে পাঠাবো এটা কিভাবে পাঠাবো? ঠিক আছে? এই হচ্ছে আচ্ছা, গল্প। তাহলে তাহলে তুমি প্রদীপশিকদার.com খুললে সাপোজ আমাদের আমাদের যে ইনফরমেশন গুলো সেগুলো তো তাহলে যে হোস্ট করছে মানে এখানে যেমন তুমি হোস্ট করছো তাহলে তো তোমার কাছে মানে তুমি দেখতে পাবে চাইলে। এরকম কোনো ব্যাপার না আছে কি? আমি দেখতে পাবো না। মানে মানে মা ধরো তুমি দেখলে তারপরে তুমি সেই অনুযায়ী আমাদেরকে অ্যাড পাঠালে বা তোমার যারা সাইট মানে ধরো তোমার একটা প্রোডাক্ট সেল করা বা কিছু হুম, ওয়েবসাইট তো হুম। সেই অনুযায়ী তাদেরকে অ্যাড পাঠাতে থাকলে যেটা অ্যাকচুয়ালি আমাদের ফেসবুক বা গুগল অনেক সময় করে থাকে হ্যাঁ, আমাদেরকে আমি অ্যাড চাইলে পাঠায়। মানে পার্সোনালি প্রদীপ শিকদারের এই মুহূর্তে অত গুণ নেই। কিন্তু যারা ডেভেলপার তারা চাইলে করতেই পারে। এখন আমি তাহলে যদি কি মানে আমার এইভাবে কি মানে অ্যাডভার্টাইজ যে আমাদের কাছে আসে আমরা দেখি না অনেক সময় যে ধরো সাপোজ আজকে গুগলে গিয়ে সার্চ করলাম যে আহ, কি বলবো সাপোজ আমি সার্চ করলাম অডিও এডিটিং বা সাউন্ড কার্ড নিয়ে পরদিন থেকে দেখছি সাউন্ড কার্ডের অ্যাড ভর্তি আমার আমার অবশ্যই, মানে অবশ্যই এই পেজে। যে আমরা এত কনসার্ন এত যে বলছি Google ডেটা চুরি করে, Google ডেটা চুরি করে, Microsoft ডেটা চুরি করে, Facebook ডেটা চুরি করে। আরে ভাই আমার ডেটা নিয়ে খায় না মাথা দেয়। আমার ডেটা নিয়ে আমার চাহিদা অনুযায়ী ও অ্যাডভার্টাইজমেন্ট শেয়ার করে। এই কোম্পানিগুলো বেঁচে আছে কি করে? সবই তো অ্যাডভার্টাইজমেন্টের উপরে। ঠিক আছে? তো আমিও যদি মনে করি যে না আমি অ্যাডভার্টাইজমেন্ট দেব। এখন তুমি এই যে লোকেশন আমি জানবো কেন? লোকেশন জানবো একটা তো obviously যে কিছু ওয়েবসাইট কিছু জায়গায় ব্যান রয়েছে। সুতরাং তুমি ইন্ডিয়া থেকে করছো তোমাকে আমি প্রদীপ শিকদার ভিজিট করতে দেব কিনা?
সেটা তো একটা কনসার্ন রয়েছে। এবার আমি যদি অ্যাডভার্টাইজমেন্টটা দিই, এখন একটা প্রোডাক্ট যেটা ইন্ডিয়াতে পাওয়াই যায় না, একটা ক্রিম, সেটার অ্যাড তোমাকে দিয়ে আমার কি লাভ হবে? তুমি তো সেটা জীবনেও ক্লিক করবে না। আমাকে তো জানতে হবে আচ্ছা এই ইন্ডিয়ায়, আচ্ছা এই কলকাতায় বাঙালি, তাহলে একটু ধুতির অ্যাড দিই, কি শাড়ির অ্যাড দিই, কি পাঞ্জাবির অ্যাড দিই। যে আমেরিকায় থাকে আমেরিকান যে ড্রেস কোড রয়েছে তার অ্যাড দিই। হ্যাঁ? তো এই কারণে জানাটা দরকার। এমনকি আমাদের যারা ওয়েব বিল্ড করে আমাদের কিছু অ্যানালিটিক প্লাগইনস রয়েছে। যেরকম যারা YouTube তোমাদের অনেকেরই YouTube চ্যানেল আছে, তোমরা জানো যে তোমরা একটা অ্যানালিটিক ডিটেইলস পাও। যে তোমার এই মাসে কজন ভিজিট করেছে, তার মধ্যে কারা মোবাইল সে থেকে তো করলো, ওয়েবসাইটের কারা ক্ষেত্রেও কম্পিউটার, থাকে। সেটা ওয়েবসাইটের ক্ষেত্রেও থাকে। হ্যাঁ, তার মানে সেটা ট্র্যাক করা হয়। বা আমরা যারা ওয়েবসাইট সিকিউর করি নিজেরা, কোন কান্ট্রি থেকে বা কোন আইপি অ্যাড্রেস থেকে মাল্টিপল ভিজিট বা হ্যাক করার চেষ্টা হয়েছে, সেই ইনফরমেশন গুলো আমরা পাই। এবং পরবর্তীতে আমরা সেই আইপি অ্যাড্রেস গুলো ব্লকও করি আমাদের ওয়েবসাইটে। যে না, এই আইপি অ্যাড্রেস থেকে ইভেন ভিজিট কোন করতে দেব না। মানে কোন আইপি অ্যাড্রেস কতবার ভিজিট করেছে, কখন করেছে, সবই তো তাহলে মানে সবই তো যতদূর জানি ট্র্যাক করা যায়। হ্যাঁ, চাইলে করা যায়। চাইলে করা যায়। এখন আমরা যারা সাধারণভাবে, আমরা তো কোনো প্লাগইন ডেভেলপ করি না। আমরা যারা মানে আমার মতন যারা উম অল্প বিদ্যার, তারা আমরা কি করি? যে আমরা বিভিন্ন প্লাগইনের উপর ডিপেন্ডেন্ট থাকি। হ্যাঁ, এবার সেগুলোকে আমি কিভাবে কনফিগার করব, কিভাবে সেটাকে ব্যবহার করব, সেটার উপরে। মানে আমি যদি সাউন্ড এডিটিং এর কথা বলি, আমি তো আর রিভার্ব প্লাগইন বানাতে পারব না। আমি একটা ইকুয়ালাইজার প্লাগইন নিজে তৈরি করতে পারব না, ডেভেলপ করতে পারব না। কিন্তু আমি জানি হাউ টু ইউজ দ্য রিভার্ব প্রপারলি, সেটা আমি জানি। ঠিক সেরকমভাবে আমরা কোনো প্লাগইন ডেভেলপ করতে পারব না। কিন্তু আমি জানি যে এই প্লাগইনটাকে কিভাবে ব্যবহার করতে হয়। তো সিমিলারলি আমার কাছে এই মুহূর্তে যা প্লাগইন রয়েছে, সে আমাকে ইন্ডিভিজুয়াল ডিটেইলস দেয় না। মানে আমাকে বলে না তুমি কখন ভিজিট করেছো, কি ভিজিট করেছো, কোন আইপি অ্যাড্রেস থেকে, সেটা বলে না। কিন্তু তুমি যদি বারবার আমার ওয়েবসাইটে লগইন করার চেষ্টা করো এবং ফলস পাসওয়ার্ড ইউজার নেম দাও, তাহলে তোমার আইপি অ্যাড্রেসটা আমাকে দেবে। সেভাবেই এটা তৈরি করা রয়েছে। যাতে আমি মানে সবার আইপি অ্যাড্রেস জেনে গেলাম, কে ভিজিট করেছে, তারপর সবাইকে আমি অন্য কিছু পাঠাতে শুরু করলাম। এরকমটা যাতে না হয়, সেই কারণে যেহেতু এই সমস্ত প্লাগইন গুলো আ ব্যবহার হয় বিভিন্নভাবে বিভিন্ন লোকজনের মাধ্যমে। এখন আমার যদি সেই ক্ষমতা থাকে, আমি নিজে একটা প্লাগইন ডেভেলপ করব এবং আমি নিজে এরকমভাবে প্লাগইনটা ডেভেলপ করব যে আমার ওয়েবসাইট ভিজিট করছে, তাদের প্রত্যেকের আইপি অ্যাড্রেস আমার চাই। আমাকে যেন ডিরেক্টলি মেইল করে দেওয়া হয়। সেটা করতেই পারি আমি চাইলে, যদি আমার সেই ক্ষমতা থাকে। এবং শুধু তাই নয়, মানে এই যে ডেটা স্টিলিং কিভাবে হচ্ছে? আমি Google ওপেন করছি। ওপেন করে আমি কি সার্চ করছি তার হিস্ট্রিটা থাকছে। সেই হিস্ট্রিটা আবার Facebook যখন ওপেন করছি, তখন দেখা যায় Facebook সেই হিস্ট্রিটা নিয়ে নিয়েছে। কি Amazon সেই হিস্ট্রিটা নিয়ে নিয়েছে। এই যে Amazon, বিশেষ করে Amazon কি বলছে? Amazon একটা হেডিংই করা থাকে যে ডিপেন্ডিং অন ইউর ব্রাউজার হিস্ট্রি, কাইন্ড অফ দ্যাট। মানে তোমার ব্রাউজার হিস্ট্রির উপরে বেস করে তোমাকে কতগুলো দেওয়া হচ্ছে। আমি কালকে কাঁচি নিয়ে সার্চ করেছি, আমাকে গাদা গোছের কাঁচি, ব্লেড, এটা ওটা সব দিয়েছে। পরিষ্কার বলেই দিচ্ছে। তার মানে কি, এই যে ব্রাউজিং এ আমার যে ডেটাগুলো থাকছে, আমি সার্চ করছি মানে সার্চ হিস্ট্রি থাকছে। এই ডেটাগুলোও তারা গ্র্যাব করছে, ডেটা মাইনিং যেটা বলা হয়। গ্র্যাব করে সেই অনুযায়ী আমাকে তাহলে প্রোডাক্ট যদি আমরা দিচ্ছে। সেই ডেটাগুলো ক্লিয়ার করে দিই তাহলে তো হ্যাঁ, ক্লিয়ার তাহলে করলে কি ভালো, তারা ক্লিয়ার করলে ভালো। এবার ক্লিয়ার করলে অবভিয়াসলি ভালো। এবার ক্লিয়ার করা মানে কি? এখন কথা হচ্ছে যে আমরা ডেটা ক্লিয়ার করলেও কি পুরো সেফ? তাও নয়। এই যে আমি সাপোজ Google এ সার্চ করেছি, হোয়াট ইস দ্য বেস্ট কি বলে, সিজার, কথার কথা বলছি। করে সার্চ রেজাল্টটা দেখলাম, দেখেই সঙ্গে, সঙ্গে ব্রাউজিং হিস্ট্রি ক্লিন করে দিলাম। ১ম কথা, প্রত্যেক মুহূর্তে করা সম্ভব না। তবুও আমি ধরে নিলাম আমি ভীষণ বাজে রকমের মানে সতর্ক লোক। আমি করে দিলাম। কিন্তু Google তো জানতে পেরেছে, কেন কি? Google ২ টো জিনিস জানতে পেরেছে এট লিস্ট। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, যে এই আইপি অ্যাড্রেস থেকে সার্চ করা হয়েছে সিজার। ঠিক আছে? ২য় জানতে পেরেছে যে আমার ব্রাউজারে Gmail এ লগইন করা রয়েছে। তাহলে তো আরো সুবিধা। আরে এটাই তো প্রদীপ শিকদার। এ তো লগইন রয়েছে এখনো। এই বেটা জানতে চেয়েছে সিজার। ভালো সিজার কি? তো এবার Google এর সাথে Amazon এর টাই আপ আছে। Google টুক করে ইনফরমেশন Amazon কে পাঠিয়ে দিল, এই যে pradeepsikdar.com @gmail.com, এই লোকটা আ কাঁচি খুঁজেছে। ঠিক আছে? ও সেই হিসেবে ওকে দিয়ে দিও মালপত্র। ব্যাস, Amazon শুরু করে দিল আমাকে কাঁচির অ্যাড দেখানো। আচ্ছা, আরেকটা জিনিস ধরো, মানে আমাদের যত সাপোজ হোস্টিং, তো আমাদের একেকটা যে কোম্পানি থেকে আমরা নিচ্ছি সেটা আমাদের ইয়েতে থাকছে, সেই কোম্পানির কম্পিউটারে থাকছে, তাই হুম, তো? মানে হোস্টিং এর যে হ্যাঁ, স্পেসটা, হ্যাঁ, না সাপোজ আমরা গোরেডিট থেকে এখন কিনলাম ইন্ডিয়াতে,
হ্যাঁ। তো GoDaddy স্পেসটা নিশ্চয়ই ওর কোম্পানিতে আছে, তাহলে এই যে godaddy.com এই যে ডোমেন নেমটা, এর যে স্পেসটা সেটা তাহলে কোথায় থাকে, মানে এর টপে কে আছে, মানে একদম উপরে, মানে কি বলবো, এবার ঠিক বোঝাতে পারছি না। godaddy.com, প্রথম কথা তার ডোমেন নেম যেটা, এই যে godaddy.com, এটা তো একটা ডোমেন নেম, এর এগেইনস্ট একটা আইপি অ্যাড্রেস হ্যাঁ, আছে। এবার সেইটা রয়েছে আমাদের যে পৃথিবীর যে মেন যে ডোমেন নেম সার্ভার যেটা একটাই রয়েছে, মানে মানে একজনের মানে একটা কোম্পানি যেটা www তার আন্ডারে রয়েছে, সে ৭০০টা ৭,০০০টা কম্পিউটারে থাকতে পারে তার ইনফরমেশন। মানে মোদ্দা কথা হচ্ছে এই ইনফরমেশনটা সেখানে রয়েছে। যে এই 1.2.3.4 কথার কথা বলছি, এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে godaddy.com, এই ইনফরমেশনটা। মানে ফোন বুক, কনট্যাক্ট বুক। ঠিক আছে? এবার GoDaddyর তারপর আমরা ওই godaddy.com থেকে স্পেস কিনি বা হ্যাঁ, না হোস্টিং। এবার কি হচ্ছে, GoDaddy একটা সার্ভার তৈরি করেছে। মানে GoDaddy নিজেই কিন্তু নিজের সার্ভারটা চালাচ্ছে। মানে আমি চাইলে প্রদীপশিকদার.com, আমি বলেওছিলাম ক্লাসে যে প্রদীপশিকদার.com আমি যেরকম বিগ রক থেকে, সরি আমার একটা আমেরিকান সার্ভার থেকে কেনা রয়েছে। কথা বলছি, বিগ রক থেকে কিনেছি বা GoDaddy থেকে কিনেছি। আমি তোমার তো কেনা আছে, তোমার তো ব্রাইটার ভিশন থেকে। হ্যাঁ, ব্রাইটার ভিশন থেকে। তো আমি ছিল। আমি চাইলে আ আমার কম্পিউটার থেকেই চালাতে পারি। মানে আমি আমার কম্পিউটার থেকেই আমি প্রদীপশিকদার.com হোস্ট করতে পারি। এখন আমি করি না কেন? কারণ আমার অত ভালো কম্পিউটার নয়। মানে আমার ওয়েবসাইট যা সেটা আমার কম্পিউটারে হেসে খেলে দৌড়বে। তবুও কথা বলছি। আমার অত ভালো কম্পিউটার নয়। আমার কম্পিউটারে অত সিকিউরিটি নেই এবং আমি ২৪ ঘন্টা চালিয়ে রাখি না। তো তার জন্য আমি GoDaddyর যে কম্পিউটার, বিরাট দামি কম্পিউটার সার্ভার সেইখানে রেখেছি। ঠিক আছে? তো GoDaddy তার যে নিজস্ব ফাইল সেও তার কম্পিউটার থেকেই হোস্ট করছে। এখন তুমি যদি ভাবো আমি হোস্টিং এর ব্যবসা করব, তো তুমি ২ রকমভাবে ব্যবসা করতে পারো। হোস্টিং এর ব্যবসা ২ রকমভাবে হয়। ১, তুমি হোস্টিং রিসেলার হলে। মানে তুমি GoDaddyর সাথেই কনট্যাক্ট করলে যে, সাপোজ আমি কথার কথা বলছি, এটা রাফ হিসেব। ২ জিবি স্পেস ৳২,০০০ বছরে ভাড়া। ঠিক আছে? আমি কথার কথা বলছি। ২ জিবি স্পেস ৳২,০০০, ৫ জিবি ৳১,০০০, তাহলে ১০ জিবি মানে ৳১০,০০০। এবারে তুমি অ্যাজ এ রিসেলার GoDaddyর সাথে কনট্যাক্ট করলে তুমি বললে আমি ৫০ জিবি কিনবো। ৫০ জিবির দাম কত? ৫০,০০০। তো তোমাকে বলল ঠিক আছে তুমি ৫০ জিবি কিনবে, তোমাকে ৳৩০,০০০ দিলাম। ৫০ জিবি। তুমি অ্যাজ এ রিসেলার অ্যাকাউন্ট হিসেবে এটা কিনেছো। এবার তুমি কিনে তুমি সেইগুলোকে আবার স্বাভাবিকভাবে ৳১,০০০ করে বেচেছো। একে একটা দিয়েছো, তাকে একটা দিয়েছো। তার মানে কি তোমার ওই যে ৫০ জিবি থেকে তোমার ৳২০,০০০, ৳১৫,০০০ লাভ হচ্ছে। তুমি এইভাবে করতে পারো। তুমি রিসেলার হতে পারো একজন, হোস্টিং রিসেলার। ঠিক আছে? তার এবার মানে তুমি সেক্ষেত্রে আমি হোস্টিংটা, মানে হোস্টিং স্পেস ওদের কম্পিউটারই ওদের থাকছে। কম্পিউটারে কিনছো। তুমি জাস্ট একটা ব্রিজ। তোমার কিচ্ছু থাকতেছে আচ্ছা, না। তো তোমার শুধু কন্ট্রোল থাকছে। মানে তোমাকে একটা কন্ট্রোল প্যানেল দেওয়া হয়েছে। সেখান থেকে তুমি লোকজনকে হোস্টিং সার্ভিসটা প্রোভাইড করতে পারবে ইত্যাদি। এইটা তোমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে? মানে তুমি এখন নেসলে কোম্পানির ম্যাগি কিনেছো, ম্যাগির ডিলারশিপ নিয়েছো। তো তুমি কি ম্যাগি তৈরি করো? না। নেসলে তৈরি করে। তুমি সেখান থেকে কিনে আনো কম পয়সায় পাইকারি রেটে, এনে তোমার আশেপাশের মুদি দোকান এখানে সেখানে বিক্রি করো। এই রিসেলার। আরেকটা কি? তুমি বলো না আমি অনেক বড়লোক, আমি ৳৩০,০০০ কেন ওকে দেব। আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব। আমি সার্ভার তৈরি করব এবং আমার কম্পিউটারেই আমি হোস্টিং করব। তুমি GoDaddyর মতন অন্য কিছু মামি বলে আরেকটা সার্ভিস তৈরি করলে। তুমি তখন ডিরেক্টলি হোস্টিং দিচ্ছ বা তোমার কাছ থেকে অন্যান্য রিসেলাররা কিনছে। তোমার যদি সেই ক্ষমতা থাকে, তোমার যদি সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ক্ষমতা থাকে তুমি করবে। তাহলে কি GoDaddy বা এদের মতো যে কোম্পানিগুলো আছে এদের কি মানে আনলিমিটেড স্পেস থাকে কম্পিউটারে? কারণ আনলিমিটেড এতগুলো স্টার থাকে। আনলিমিটেড নয় হয়তো, কিন্তু যেটা থাকে সেটা অনেক। হ্যাঁ? আর ওদের তো একটা কম্পিউটার নয়। ঠিক আছে? অনেক কম্পিউটার। ঠিক আছে? আর স্পেস ওদের অনেক, সার্ভার হার্ড ডিস্ক ব্যবহার করে। বিরাট সব স্পেস সেখানে, হ্যাঁ? এবং সেগুলো মেইনটেন্যান্স করা, টাইম টু টাইম হার্ড ডিস্কগুলো খারাপ হয়ে যায়, সেগুলোকে পাল্টানো। ঠিক আছে? ঝামেলা আছে। ইনভেস্টমেন্ট আছে তাহলে তাতে। হার্ড ডিস্ক খারাপ হয়ে গেলে যখন পাল্টায় তখন আমরা ডেটাগুলো কি করে পাই? অন্য না, কোম্পানি থেকে এখানে নাকি? গল্প আছে। এখানে গল্প আছে। সেটা সাপোজ হচ্ছে তুমি সার্ভার চালাচ্ছ, তোমার থেকে আমি হোস্টিং নিয়েছি, আমরা অনেকে সবাই মিলে হোস্টিং নিয়েছি, এবার তোমার কম্পিউটার হার্ড ডিস্ক খারাপ হয়ে গেছে, হতেই পারে। দেন আমরা তো তাহলে ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবো না। না, পারবে না টেকনিক্যালি। কিন্তু যেটা হয় এবং যেটা আমরাও করতে পারি নিজেরা চাইলে, যদি আমাদের মাদারবোর্ড সাপোর্ট করে, আমরা হার্ড ডিস্ক যে কম্পিউটারে ব্যবহার করছি, নরমাল ওয়েতে ব্যবহার করছি। এই হার্ড ডিস্ক ব্যবহার করার আরো বিভিন্ন রকম কনফিগারেশন রয়েছে। ঠিক আছে? ওটাকে বলে উম আহা!
আমি টার্মটা ভুলে যাচ্ছি। আমি ইভেন আগের হার্ডওয়্যারের ক্লাসে আমি বলেওছি। কিস আহাহাহা! আ ETA বা কিছু একটা আমি ভুলেই যাচ্ছি একদম। মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তার বিভিন্ন রকম কনফিগারেশন আছে। আমি বলছি জেনারেশন 0, 1, 5, 6, 10 এই কটা কনফিগারেশনের নাম আমি জানি। ঠিক আছে? এর ডিটেইলস গুলো জানতাম। এখন মানে বলতে গেলে উল্টে যাবে। বাট আমি একটা রাফ হিসেব বলছি তাহলে বোঝা যাবে। সাপোজ একটা কনফিগারেশন বলছি। যেই কনফিগারেশন এ ৪ খানা হার্ড ডিস্ক আমার মিনিমাম লাগবে। এবার আমি ধরে নিলাম ৪ খানা 2 টিবির হার্ড ডিস্ক আমি লাগিয়েছি আমার কম্পিউটারে। তার মানে আমার স্পেস কত? ৪ ইন্টু 2 মানে 8 টিবি। কিন্তু আমি 8 টিবি স্পেস পাবো না। আমি পাবো 4 টিবি। ঠিক আছে? কনফিগারেশনটা এমন হবে হ্যাঁ, মনে পড়েছে কনফিগারেশন RAID কনফিগারেশন। RAID 0, RAID 1, RAID 5, RAID 6 মানে এটা হচ্ছে RAID শুধু যখন আপনি হোস্টিং সার্ভারের যে না, ইনফ্রাস্ট্রাকচার এটা তৈরি আমি একদম আমার নরমাল কম্পিউটার। আমি রেগুলার ইউজার বলছি। সার্ভারের কথা বলছিই না। আমি অ্যাজ এ রেগুলার সার্ভার কম্পিউটার ইউজার হিসেবে এটা করতে পারি। তুমিও করতে পারো। যেহেতু আমার মাদারবোর্ড সেটা সাপোর্ট করে। ঠিক আছে? এবারে আমি একটা জাস্ট রাফ উদাহরণ বলছি। এবারে ৪ টে হার্ড ডিস্ক 2 টিবি করে ৪ দুগুণে ৮ টিবির স্পেস কিন্তু আমি ব্যবহার করতে পারবো 4 টিবির স্পেস। আমার হার্ড ডিস্ক রয়েছে ৪ টে। ঠিক আছে? এইবারে কি হবে? আমি সাপোজ একটা গান ডাউনলোড করলাম। গানটা এমনভাবেই ডাউনলোড হবে, তার কপি অটোমেটিক্যালি ৪ টে হার্ড ডিস্কে চলে যাবে। এবার তার কনফিগারেশন আছে। কোনো ক্ষেত্রে ২ টো হার্ড ডিস্ক মিলিয়ে একটা। আমি সেই ডিটেইলস এ যাচ্ছি না। ওটা অন্য টপিক হয়ে যাবে। ঠিক আছে? আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে ৪ টে হার্ড ডিস্কেই অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। আমি একটা মানে জাস্ট ডাউনলোড করেছি গানটা। অটোমেটিক্যালি ৪ টেতে কপি হয়ে যাবে। এবার একটা হার্ড ডিস্ক যদি খারাপ হয়ে যায় তার মধ্যে, বয়ে গেল। আমি ওই হার্ড ডিস্কটা খুলে চেঞ্জ করে আরেকটা হার্ড ডিস্ক লাগালাম এবং যেই মুহূর্তে আমি হার্ড ডিস্কটা লাগালাম, মানে কি? আমি ধরে নিলাম যে ৪ টেতে ৪ দুগুণে ৮ টিবির জায়গায় আমি 4 টিবি পেয়েছি। তার মধ্যে ৩ টিবি ভরে গেছে। আর ১ টিবি ফাঁকা আছে। মানে ৩ টিবি আমার ডেটা রয়েছে। এই ৩ টিবি কিন্তু আমার গোটা ৪ টে হার্ড ডিস্ক ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। এবার তার মধ্যে একটা হার্ড ডিস্ক খারাপ হয়ে গেছে। সেই হার্ড ডিস্কটা যখন ফেলে দিয়ে নতুন হার্ড ডিস্ক লাগালাম, অটোমেটিক্যালি যে পুরনো ডেটাগুলো সেগুলো কপি হয়ে গেল ব্যাকগ্রাউন্ডে হতে থাকলো। ঠিক আছে? ওই ফাঁকটা সে পূরণ করে দিল। ঠিক আছে? তো এরকম বিভিন্ন রকম কনফিগারেশন আছে। আমি জাস্ট ৪ টের কথা বললাম। সে ৪ টায় ৮ টা ৪০ টা হতে পারে। ঠিক আছে? তো সার্ভার পিসি গুলোতে ১ম কথা এরকম মাল্টি যেটা RAID কনফিগারেশন সেটা থাকে। মাল্টি হার্ড ডিস্ক প্লাস মাল্টিপল পিসি থাকে। এবার আমার যদি ৫০ টা পিসি হয় এবং প্রত্যেকটা পিসিতে যদি আমার ৫ খানা করে হার্ড ডিস্ক থাকে, ঠিক আছে? তাহলে ৫, ৫০, ২৫০ খানা হার্ড ডিস্ক আমার থাকছে। এবার তার মধ্যে দেখা যাচ্ছে ৳২৫০ খানা হার্ড ডিস্কের মধ্যে ৫০ টা হার্ড ডিস্কের যা স্পেস সেটা আমি ব্যবহার করছি। বাকি যে ২০০ টা সেটা আমার ব্যাকআপ পারপাস এ রয়েছে। হ্যাঁ, এবার যদি এরকম কিছু হয় যে দুম করে আমার কম্পিউটারে ৫ টা হার্ড ডিস্ক রয়েছে এমন কোনো অ্যাক্সিডেন্ট হলো যে ৫ টা হার্ড ডিস্কই একসঙ্গে খারাপ হয়ে গেল। তখন গেল, কিছু করার নেই। কিন্তু যেটা ওরা করে সার্ভার স্পেস এ যেটা করে প্রথম কথা মাল্টিপল সার্ভার রাখে। আমি যেরকম বললাম না যে একটা আমার কম্পিউটারে আমি ৪ টে হার্ড ডিস্ক লাগিয়েছি। ফর এক্সাম্পল আমি লাগাইনি। মানে ওই RAID কনফিগারেশন আমি কথার কথা বলছি লাগিয়েছি। তো হার্ড ডিস্ক 1, হার্ড ডিস্ক 2, হার্ড ডিস্ক 3, 4 ঠিক আছে? যেটাই খারাপ হয়ে যাক ফেলে দিলাম, খুলে দিলাম হয়ে গেল। সেরকম হতে পারে যে আমার ১০ টা কম্পিউটার। একটা রয়েছে আগরপাড়ায়, একটা রয়েছে বাটানগরে, একটা রয়েছে পাকিস্তানে, একটা রয়েছে ইংল্যান্ডে এবং এদের মধ্যে ওরকম RAID কনফিগারেশন রয়েছে। ঠিক আছে? তার মানে কি যদি এখন আমার বা বা ক মা কা আমার যে সার্ভার যে রুমটা ঘরে সেখানে যদি এখন বোম পড়ে, আমার কম্পিউটারটা যদি পুড়ে ছাই হয়ে যায়, আমার একটা কপি পাকিস্তানে রয়েছে, একটা কপি বাংলাদেশে রয়েছে, একটা অস্ট্রেলিয়াতে রয়েছে। কোন সমস্যা নেই। ঠিক আছে? এইভাবে কাজ করে আরকি। আচ্ছা, আমি আবার কোয়েশ্চেন অ্যান্সার মোড এ চলে যাব। কারণ আমরা ৮ঃ৩৪ বাজে অলরেডি। আমি একটু বলে দিই যে আমরা যে অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম, আমি অ্যাসাইনমেন্ট আপনাদেরকে পাঠাবো আজ অথবা কালকের মধ্যে। ঠিক আছে? এবার কতগুলো একটু চেঞ্জেস রয়েছে। আগের যে অ্যাসাইনমেন্ট যেভাবে আমরা পাঠিয়েছিলাম, সেখানে আমরা কিছু সমস্যার মুখোমুখি হয়েছি। আ অনেকের অনেকে মোবাইলের উপরে ডিপেন্ডেন্ট। তাদের ওয়ার্ডে লেখার একটু ইস্যু ছিল। অনেকে প্রশ্ন পড়তে পারেননি। মানে অ্যাক্সেসিবিলিটি প্রবলেম ছিল ইত্যাদি, ইত্যাদি। তো সেই সব দিক আলাপ আলোচনা করে এবারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এবারে অ্যাসাইনমেন্টটা Google ফর্মে পাঠানো হবে।
প্যাটার্ন একই থাকছে। ৩ টে পেজ থাকছে। ১ম পেজে পার্সোনাল ইনফরমেশন মানে এই নাম, ফোন নাম্বার ইত্যাদি না হলে আমি আইডেন্টিফাই করব কি করে কে। ২য় পেজে ভেরি শর্ট কোয়েশ্চেনস ১০ খানা কোয়েশ্চেন থাকছে। প্রত্যেকটার মার্ক হচ্ছে ১। ওখানে কোনো মার্কিং লেখা নেই। তো আমি বলছি আরকি যেহেতু এটা কাইন্ড অফ সিঙ্গল লাইন অ্যান্সার। ঠিক আছে? তারপরের পেজে ৫ টা কোয়েশ্চেন থাকছে। প্রত্যেকটা প্রশ্নের মান কাইন্ড অফ ২ যদিও কোনো মার্কিং ওখানে লেখা নেই। ঠিক আছে? তো এই Google ফর্মের মধ্যে আপনাদেরকে অ্যান্সার গুলো লিখতে হবে। কোয়েশ্চেন গুলো ইংরেজিতে রয়েছে। উত্তরটাও চেষ্টা করবেন ইংরেজিতে লিখতে। যদি কারো খুব ইস্যু হয় ইংরেজিতে লিখতে, তিনি বাংলায় লিখতে পারেন। দ্যাট উইল বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে? এবারে আজকে হচ্ছে ২১শে ডিসেম্বর সোমবার। এর পরের ক্লাস আমাদের হবে ২৮ তারিখ, ডিসেম্বরের ২৮ তারিখ, আগামী সোমবার। ঠিক আছে? তো রবিবার রাত পর্যন্ত, রবিবার রাত ১২টা মানে ২৭ তারিখ রাত ১২টা ইন্ডিয়ান টাইম। এই অবধি আপনাদের সময় থাকছে। অনেকটা সময়। ঠিক আছে? তো এই সময়ের মধ্যে আপনাদের ইমেইলে যে Google ফর্মের লিঙ্ক যাবে, সেই ফর্ম আপনারা মানে সেই কোয়েশ্চেন অ্যান্সার আপনারা মানে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনারা দিয়ে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে? যারা আগেরটা আমি আগের দিন বলে দিয়েছিলাম, আবারও বলছি যদি কারো কনফিউশন থাকে, আচ্ছা আমি তো আগের অ্যাসাইনমেন্টটা জমা দিইনি বা দিতে পারিনি, তাহলে কি আমি এটা দিতে পারবো? ইয়েস, আপনি পারবেন। ১ম পেজে যেখানে ইনফরমেশন চাওয়া হয়েছে, সেখানে দেখবেন একটা জায়গায় একটা প্রশ্ন রয়েছে লাস্ট কোয়েশ্চেন ১ম পেজে মানে লাস্ট আপনাকে ডেটা এন্ট্রি যেটা করতে হবে যে, আপনি কি আগেরটা জমা দিয়েছিলেন? আগের অ্যাসাইনমেন্টটা সেখানে একটা কম্বো বক্স রয়েছে। সেখান থেকে আপনারা ইয়েস বা নো সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? এই মোটামুটি অ্যাসাইনমেন্টের গল্প। হুম? অনেকটা টাইম আপনারা পাচ্ছেন। বলছি কম্বো বক্সের জায়গায় যদি রেডিও বাটন করে দাও মানে ওখানে যেটা ইয়ে রয়েছে তাহলে সুবিধা হয়, কারণ অনেক সময় না কম্বো বক্স ঠিক করে হয় না ফোন থেকে। Google ফর্মে এটা একটা সমস্যা আছে। এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে আমি অলরেডি ফর্মটা রেডিও ক্রিয়েট করে ফেলেছি। মাল্টিপল অপশনস যেটা আছে ওটা যদি করে দাও তাহলে আমার মনে হয় ভালো হবে। মানে ওটা করলে রেডিও বাটন বলবে, যেটা আমাদের চুজ করতে সুবিধা হবে একটুখানি। কিন্তু কম্বো বক্স হলে কি হয়, ও কি করে আমরা অন্য জায়গায় কি পাই, ড্রপ ডাউন মেনু পাই, কিন্তু গুগল ফর্মের ক্ষেত্রে ও কিন্তু অপশন গুলো মানে বলতে থাকে, যার ফলে আমরা বুঝতে পারি না যে সিলেক্ট হলো কি হলো না। আচ্ছা, এটা একটা অসুবিধা। বেশ আমি তাহলে দেখছি ওটাকে আমি তাহলে এডিট করে ওটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবার হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার সেশন। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, আপনারা প্রশ্ন করার আগে আমি বলে দিই, ১ম এই একজন প্রশ্ন করেছিলেন স্মার্ট প্লাগ নিয়ে। আমি ছোট্ট করে বলে দিই। স্মার্ট প্লাগ বলতে আহ মানে যেরকম আমরা অনেক সময় আমাদের যে সুইচ বোর্ডে 3 পিন প্লাগ টাইপের লাগাই, মানে একটা প্লাগ যেটা বোর্ডের যে সকেট সেখানে লাগবে, সেখান থেকে আমরা ৩ টে প্লাগ লাগাতে পারি ওপরে, নিচে আর সামনে। তো সেরকম টাইপের একটা জিনিস। এটা বিভিন্ন শেপের হয়। গোল হতে পারে, চারকোণ হতে ওভাল শেপ হতে পারে। তবে এখানে 3 পিন লাগানো যায় না। এখানে একটাই প্লাগ লাগানো যায়। মানে বোর্ডের সাথে আমি একটা আমার যে বোর্ডের যে সকেট সেখানে আমি একটা ওইরকম 3 পিন প্লাগের মতন জিনিস লাগাবো। তার সাথে আমি আবার আমার আরেকটা কিছু লাগাবো। সেটা আমার কম্পিউটার হতে পারে, আমার যেকোনো কিছু হতে পারে। সেটা লাগাবো। এবার যে মিডল এ যে আমি যে সকেটটার কথা বলছি 3 পিন প্লাগের মতন দেখতে, এটা হচ্ছে স্মার্ট প্লাগ। স্মার্ট প্লাগের কাজ কি? এটা ওয়াইফাই এর থ্রুতে আপনি কানেক্ট করতে পারেন। আপনার মোবাইলে যদি কোনো সাপোজ অ্যালেক্সা বা গুগল হোম ইত্যাদি যদি থাকে, বা আপনার যদি কোনো স্মার্ট স্পিকার ইত্যাদি থাকে, গুগল হোম, অ্যালেক্সা ইত্যাদি, তার মাধ্যমে ওটা কন্ট্রোল করতে পারেন। কি কন্ট্রোল করতে পারেন? ১ম কথা ওটাকে অন অফ করতে পারেন। ওটাকে শিডিউল করতে পারেন। সাপোজ আপনার বাড়িতে একটা পাম্প রয়েছে, ওয়াটার পাম্প যেটা জল তোলার জন্য। তো আপনি মোটামুটি জানেন ০.৫ ঘন্টা সময় লাগে আপনার ট্যাঙ্ক ভরতে। তো আপনি এরকম করে দিতে পারেন সকাল ৬ টার সময় অন হবে অটোমেটিক্যালি, আবার ৬:৩০ এ অফ হয়ে যাবে। এই জাতীয় কাজ আপনি করতে পারেন। তাছাড়াও কিছু অ্যাডিশনাল ফিচার আছে, যেমন আ এখানে আমার এখানে যে স্মার্ট প্লাগটা আছে ওখানে দেখায় যে আমি যে জিনিসটাকে কানেক্ট করে রেখেছি। সাপোজ আমার একটা স্মার্ট প্লাগে আমার স্পিকার সিস্টেমটা কানেক্ট করা রয়েছে। স্পিকার, ২ খানা স্পিকার এবং একটা উফার ৩ টে জিনিস কানেক্ট করা রয়েছে। মানে স্মার্ট প্লাগের সাথে একটা সার্জ প্রোটেক্টর কানেক্ট করে তার মাধ্যমে আমি কানেক্ট করেছি। তো ওই স্পিকারটা কতটা ইলেকট্রিসিটি টোটাল নিয়েছে এই মাসে, গত মাসে, কি এই বছরে, সেই জিনিসপত্রগুলো দেখায়। এরকম কিছু অ্যাডিশনাল ফিচার রয়েছে।
ঠিক আছে? বাট মূল বিষয়টা হচ্ছে এই। এবার স্মার্ট সুইচও পাওয়া যায়, যেটা একটা সুইচ হিসেবে কাজ করে এবং সেটাকে আপনি ওয়াইফাই এর থ্রুতে কানেক্ট করতে পারেন। এবারে স্মার্ট সুইচ না করে স্মার্ট প্লাগ করেছি, আমি কিনেছি এই কারণে যে স্মার্ট সুইচ মানে আমাকে সেটা একটা আমার বোর্ডের কোথাও লাগাতে হবে, তার ইন্টারনাল অনেক কানেকশনের গল্প আছে। আমার ওই আগের যে নরমাল সুইচ সেটাকে বাইপাস করতে হবে ইত্যাদি, ইত্যাদি অনেক গল্প থাকে। তার থেকে আ ইজি হচ্ছে স্মার্ট প্লাগ। হ্যাঁ, এবার আপনি নতুন করে একটা সুইচ বোর্ড বানাবেন, সেখানে আপনি স্মার্ট সুইচ লাগাতেই পারেন। সেটা কোনো ঝামেলা নয়। কিন্তু আপনাদের যাদের পুরনো বোর্ড নয়, নরমাল যে আমাদের রেগুলার যে সকেটস, সকেটস অ্যান্ড সুইচ যেগুলো রয়েছে, সেরকম সিস্টেম থাকলে, স্মার্ট প্লাগ থাকলে সেটা অনেক সুবিধাজনক। জাস্ট মানে ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি বললেন যে প্লাগটাকে অন করো। আপনি একটা নাম দিলেন। সাপোজ আমার এখানে একটা আছে স্টুডিও স্পিকার বলে। তো আমি যখন গুগলকে বলি যে টার্ন অন স্টুডিও স্পিকার কি টার্ন অফ স্টুডিও স্পিকার, ওটা অন অফ হয়ে যায়। আমার কম্পিউটারের জন্য একটা রয়েছে টার্ন অফ পিসি, টার্ন অন পিসি, সেটা হয়ে যায়। এবং আরো সুবিধা হচ্ছে যে যেকোনো জায়গাতে থাকা কিন্তু অবস্থাতেই কিন্তু সাপোজ প্লাগের সুইচটা না দিলে তো কারেন্ট আসবে না। আমি প্লাগে যদি সুইচ সুইচটা না দেওয়াই দিই থাকবে। প্লাগে সুইচ দেওয়াই থাকবে। ওটা আপনি অফ সময়ের করবেন জন্য। না। হ্যাঁ, ওটা সবসময়ের জন্য দেওয়া থাক। কোনো অসুবিধা নেই। ঠিক তাতে আছে? করে আমার যখন অফ রাখবো তখন কোনো ইলেকট্রিসিটি যাবে না তো? না, 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 না। যাবে না। মানে যেটা যাবে সেটা মানে মাসে ৳১ হতে পারে। ঠিক আছে? খুব বেশি হলে। এবার অনেকের একটা প্রশ্ন থাকে, আচ্ছা যদি এরকম হয় যে আমি স্মার্ট প্লাগে লাগানো রয়েছে, এবার আমি স্মার্ট প্লাগটাকে অফ করে দিয়েছি। আমার ইন্টারনেট চলে গেছে। তো তখন আমি কি করব? তখন যেটা করবেন, ওই স্মার্ট প্লাগের সাথেই একটা সুইচ থাকে। মানে ওর গায়ে একটা সুইচ থাকে ইউজুয়ালি। সেই সুইচটা একবার প্রেস করলে অন হয়, আবার প্রেস করলে অফ হয়। সেটাও হয়। মানে উইথআউট ইন্টারনেটও আপনি ব্যবহার করতে পারেন। আর আরেকটা যেটা বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে যে এটা যেহেতু মানে গ্লোবালি মানে যেকোনো জায়গায় সাপোজ আমি আমার বাড়িতে ফ্যান চালিয়ে চলে গেছি। আমি কথার কথা বলছি। আমার ফ্যানে স্মার্ট সুইচ লাগানো আছে, কি স্মার্ট প্লাগ লাগানো রয়েছে। আমি ফ্যান চালিয়ে চলে গেছি বা এসি চালিয়ে চলে গেছি। বা উল্টোটা যেটা আমরা অনেকে করে থাকি যে সাপোজ আমি বাড়িতে আসবো, ইস! যদি ১০ মিনিট আগে থেকে এসিটা চালিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো। তো আমি বাড়িতে আসবো, আমি গাড়িতে বসে, বসেই আমার এসিটাকে অন করে দিতে পারি। ঠিক আছে? তো আমি বাড়িতে ঢোকার ১০ মিনিট কি ১৫ মিনিট আগে গাড়িতে বসে এসিটা অন করে দিলাম। বাড়িতে এসে দেখলাম একদম ঘরটা ঠান্ডা হয়ে গেছে। তো এই জাতীয় ফ্যান্সি স্টাফ আপনারা করতে পারেন প্লাগের সাহায্যে। ঠিক আছে? এইটা কিভাবে হবে? মানে এটা কি ওয়াইফাই ছাড়া মানে দূরে আছি। কিভাবে হবে এটা? আমার প্লাগ যেখানে রয়েছে মানে আমার ঘরে আমার প্লাগ লাগানো রয়েছে। আমার ঘরে ওয়াইফাই থাকতে হবে। মানে ওটা অন থাকতে হবে। আচ্ছা, এবারে আমি যখন রাস্তায় আছি আমার মোবাইল ডেটা রয়েছে কিন্তু আমার মোবাইলের সাথে তো অ্যাপের মাধ্যমে কানেক্টেড রয়েছে। সে Google Home হোক কি স্মার্ট প্লাগের নিজস্ব অ্যাপ থাকে। আচ্ছা। হ্যাঁ? সেটাও হতে পারে যেটাই হোক। তার মাধ্যমে আমি ওখানে দেখে নিলাম বা দেখতে পারি অন আছে না এই মুহূর্তে অন আছে না অফ আছে। দেখলাম আমার স্পিকারটা লাগিয়ে কেউ গান শুনছে। আমার দূর অফ করে দিই। দিয়ে আমি ওখান থেকে অফ করলাম ব্যাস স্পিকার অফ হয়ে গেল। হ্যাঁ? এই জাতীয় জিনিসপত্র পত্র আমরা করতে পারি আরকি কাজকর্ম। আচ্ছা এবার আপনারা বলুন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে? আচ্ছা আচ্ছা, প্রদীপদা ওই আমি একটা করতাম আগে blindhelp.net এ যে সলিড ফাইল থেকে বেশিরভাগ এগুলো ওরা মানে ডাউনলোডেবল ফাইলগুলো থাকতো। তো ওই একটা আমি ওয়েবসাইট ইউজ করতাম undergate.com, সেটা ব্লক ফাইলগুলো করার জন্য। তো সেখানে কি ওটা প্রক্সি ব্যবহারই হতো না ভিপিএন, সেটা আমি ঠিক ধরতে পারছি না এটা কি হতে না পারে। ওটা প্রক্সি। প্রক্সিটাই কোনো ওয়েবসাইটে ঢুকে যখন কাজ করা হচ্ছে না তখন ওটা প্রক্সিই হচ্ছে। প্রক্সি সার্ভারই ব্যবহার করছে। VPN এর ক্ষেত্রে একটা ক্লায়েন্ট ইনস্টল করতে হবে। ঠিক আছে? কম্পিউটারে। আচ্ছা বলছি সাইবার সিকিউরিটি নিয়ে কি কোনদিন কোনো ওয়ার্কশপ মানে করা সম্ভব? মানে এটা কি করা যায়? যেহেতু এটা জুমের মাধ্যমে হচ্ছে নাকি এতে কোনো সমস্যা হতে পারে? না সমস্যা কিছু নেই। এখন সাইবার সিকিউরিটি প্রথম কথা একটা ভাস্ট টপিক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজেকে অতটাও বিশেষজ্ঞ মনে করি না যে আমি ওটা নিয়ে তবুও খুব বেশি কিছু কিছুটা করতে ধারণা পারব। যদি পাওয়া এবার যেত যেটা আরকি। আমরা চেষ্টা করছি এবং বেশ কিছুটা এগিয়েও গেছি সেটা হচ্ছে যে অ্যাম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে জোগাড় করা। আমাদের সাথে বেশ কয়েকজনের কথাও হয়েছে। ঠিক আছে? তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মানে খুবই ভালো লেভেলের মানে খুবই উঁচু লেভেলের কোনো আতিপাতি আমার মতন লোকজন নয়। খুবই উঁচু লেভেলের কাউকে দিয়ে আমরা আ এটাকে করাবো এবং হ্যাঁ, এবার তিনি তো আর প্রতিদিন আসবেন না। তিনি হয়তো একদিন আসলেন একটা গেস্ট লেকচার। তারপরে যে টুকিটাকি ছোটখাটো যে বিষয়গুলো যেগুলো আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমার জানা আছে সেগুলো আমি শেয়ার করলাম। আ সেটা আলাদা ব্যাপার। কিন্তু এর মূল ভিত্তিগুলো আমি পার্সোনালি চাইছি
তাতে করে আমার নিজেরও কিছুটা শেখা হবে। যদি খুব ভালো যারা সাপোজ Microsoft এ রয়েছেন কি Google এ রয়েছেন কি ইত্যাদি জায়গাতে রয়েছেন, IBM এ রয়েছেন। এরকম এই লেভেলের কাউকে আমরা চাইছি, যাকে দিয়ে আমরা এই জিনিসটা করাবো। ঠিক আছে? এবার যেটা আমাদের প্রবলেম হচ্ছে খুব ওপেনলি আপনাদেরকে বলি, এখানে লুকোচুরি কোনো গল্প নেই। সেটা হচ্ছে আমরা যেরকম রিকোয়েস্ট পেয়েছিলাম, সাপোজ যারা রেজিস্টার করেছেন এই কোর্সের জন্য, তাদের মধ্যে বেশিরভাগই আসছেন না। এখন মানে যিনি আসবেন তিনি ১০-১৫ জনকে মানে তার কি দায় পড়েছে? প্রথম কথা যিনি আসবেন তাকে পে করার ক্ষমতা আমাদের নেই। তো তিনি কাইন্ড অফ ভলান্টারি সার্ভিস দিতেই আসবেন। মানে তাকে তো এই যে এত কিছু করা হচ্ছে, আপনারা যারা দেখতে পাচ্ছেন আমি তাদের জন্য বলছি। দেখুন এটা একটা বুঝতেই পারছেন আমাদের কানে শুনে কাজ। আমাদের জাস্ট অডিও করলেই হয়। ঠিক আছে? Zoom এ অডিও করলে, Google Meet এ অডিও করলে দিব্য হয়। কিন্তু আমি ভিডিও করি। অডিও করে একটা ছবি YouTube এ ছাড়লেই হয়, আমি ভিডিও করি। এবং শুধু তাই নয়, আপনারা যারা দেখতে পাচ্ছেন না, এখানে সেটআপটা কিন্তু খুব খারাপ নয়। মানে এখানে ক্যামেরা রয়েছে, রিসেন্ট যে লাস্ট ২টো ৩টে ওয়েবসাইটে ক্যামেরার জন্য যে লাইট দরকার, এখানে রিং লাইট রয়েছে। ইভেন পেছনে আমার পেছনে গ্রিন স্ক্রিন রয়েছে, গ্রিন ব্যাকড্রপ রয়েছে, যেগুলো আমি আলাদা করে কিনে লাগিয়েছি। মানে এই যে জিনিসগুলোকে খুব প্রফেশনাল করার চেষ্টা, যতটুকু আমাদের ক্ষুদ্র পরিসরে। কারণ আমার তো একদম বিগ বাজেট নেই। অনেক কিছু করে ফেলবো। বাট তবুও তার মধ্যে সেই লিমিটেশনস এর মধ্যে যেগুলো করা। কেন? কারণ প্রথম কথা এগুলো থাকবে এবং এগুলোর মাধ্যমে মানে আমরাও যে এই বিষয়ে আলোচনা করি, এই বিষয়ে আমাদেরও কিছু জ্ঞানগম্য রয়েছে। আমরা এই বিষয়ে শিখতে আগ্রহী। সেগুলো লোকের কাছে পৌঁছবে এবং আমরা যখন কোনো বড় কাউকে ডাকবো, তখন সেগুলোকে দেখাতে পারবো যে দেখুন আমরা এই এনভায়রনমেন্ট এ করছি। সুতরাং আপনি আমাদেরকে আ হেল্প করুন আপনার নলেজ শেয়ার করে। এবার আমরা এই জায়গাটাতেই মানে আমি জানি না আর কতদিন আমরা এই ওয়ার্কশপটা চালাতে পারবো। কারণ আমরা অ্যা খুব মানে যারা আসছেন আপনাদের কাছ থেকে খুবই পজিটিভ রেসপন্স পাচ্ছি। নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং অনেকেই আছেন যারা ভীষণভাবে রেগুলার মানে 99% রেগুলার যারা। এবং আমি ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে। কিন্তু অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি যে ঠিক আছে, ওই যেটা হয় আরকি আমাদের ফ্রিতে পাচ্ছি তো পরে YouTube এ শুনে নেব। এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন এগুলো বিতর্কিত বিষয় না বলাই ভালো। তো তবুও আমরা চেষ্টা করছি আরকি যত এই বিষয়ে অন্তত সিকিউরিটি সাইবার সিকিউরিটিটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। আ তো সেই বিষয়ে কিছুটা এগিয়েছি। দেখা যাক কি হয়। টাইম টু টাইম অবশ্যই বর্তমানে এই আপডেট করব। সাইবার সিকিউরিটি খুবই শোনা যাচ্ছে। মানে যারা আগে জানতো না তারা তাদের মুখে এখন এই কথাটা, এই দুটো ওয়ার্ড শোনা যাচ্ছে খুবই। হ্যাঁ, তো সেটাই। ইভেন আমার পরিচিত ২-১ জন করছে, তো মানে তারা ব্লাইন্ড নয়, তারা অবশ্যই সাইডেড। তো সেক্ষেত্রে আমি জানতে চাইছি যে সাইবার সিকিউরিটি কি মানে ব্লাইন্ডরা পড়তে পারে বা সেসব জিনিস শিখতে পারে? হ্যাঁ, না শেখার কিছু নেই। একজন সাইবার এক্সপার্ট, সিকিউরিটি এক্সপার্ট কি হতে পারে কোনো ব্লাইন্ড? হ্যাঁ, হতেই পারে। কারণ একটা জিনিস খুবই পরিষ্কার যে মানে এই যে এই ধরনের আমাদের ব্লাইন্ডদের লিমিটেশন কোথায়? হ্যাঁ, তার মানে কি সাইবার সিকিউরিটিতে কোনো লিমিটেশন নেই? অবশ্যই আছে। সেগুলো তো আসছি পরে। কিন্তু আমাদের মূল লিমিটেশন হচ্ছে ভিজুয়াল অ্যাসপেক্ট টা আমরা অ্যাক্সেস করতে পারি না। মানে আমি খুব ভালো ভিডিও এডিটর হতে পারব না। ঠিক আছে? এই জিনিসগুলো আছে। এবার এই যে সাইবার সিকিউরিটি বা এইগুলো, এখানে কিন্তু খুব একটা ভিজুয়াল অ্যাসপেক্ট নেই খুব বেশি। হ্যাঁ, এবার হতেই পারে যে সেখানেও ২ টো ৩ টে সফটওয়্যার রয়েছে যেগুলো হয়তো খুব একটা অ্যাক্সেসিবল নয়। হতেই পারে। বাট এর যে মূল ধারাটা, সেটা কিন্তু খুব একটা ভিজুয়াল ওরিয়েন্টেড নয়। বরঞ্চ আরো বেশি আ আমি বলব যে লেখার উপরে, কারণ ওখানে বেশিরভাগ কাজ টার্মিনালে হয় মানে বা কমান্ড প্রম্পট জাতীয় জায়গাতে হয়। তো সেখানে অনেক ইন ডেপথ নলেজ থাকা দরকার এবং সেক্ষেত্রে মানে ওই মানে ভিজুয়াল কোডিং অ্যাসপেক্ট টা খুব টাইপের একটা কাজ জিনিসপত্র করে কি না। হয় আরকি? হ্যাঁ, হ্যাঁ। বলছি মানে কোডিং টাইপ অফ জিনিসপত্র যে হ্যাঁ, হয়। হ্যাঁ, কোডিং টাইপ অফ মানে জিনিসপত্র হয়। রাইট। কোডিং টাইপ অফ জিনিসপত্র হয়। তো সেগুলো মানে কারো যদি সেই ইচ্ছে থাকে, তার যদি সামান্য সেই বিষয়ে ন্যাক, জ্ঞান ইত্যাদি থাকে, সে আ দিব্য করতে পারে। সাইবার সিকিউরিটি হতেই পারে। ইভেন আমি বলছি যে আ আমার খুব পরিচিত একজন আ লোক আমেরিকাতে থাকেন। উনি হচ্ছেন আগে PayPal এর সিকিউরিটি ডিপার্টমেন্টে ছিলেন। ভদ্রমহিলা ফুল মানে কমপ্লিটলি 100% ভিজুয়ালি ইম্পেয়ার্ড। ঠিক আছে? উনি PayPal, আপনারা জানেন যে PayPal হচ্ছে মানে এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্লড এর নাম্বার 1 পেমেন্ট গেটওয়ে, যেটা অল ওভার দ্যা ওয়ার্লড ব্যবহার করা হয়। সেই PayPal এর সিকিউরিটি ডিপার্টমেন্টের উনি ছিলেন একটা সময়। ঠিক আছে? তো হুম। করা যায়। এরকম কোনো ব্যাপার না। এবার না যদি আচ্ছা এটা কি মানে আমরা দেখেছি না অনেক সময় অনেকেই বলে, ইভেন আমিও পড়েছি অনেক জায়গায়, যে গুগলে কিছু জিনিস সার্চ করলে পুলিশ ধরতে পারে আমাদের দেশে, এট লিস্ট অন্তত।
যেমন হুম। হাউ টু মেক বোম এসব জিনিস লিখলে হুম, নাকি হুম। ধরে। তো আমরা যদি সাইবার সিকিউরিটি বা ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে না, না, জানতে না, চেয়ে না, যদি না, গুগল কোনো রিস্ক নেই। তাহলে কোনো কি রিস্ক এরকম নেই। কোনো ব্যাপার আছে? না, না, কোনো রিস্ক নেই। হেসে খেলে। এগুলোতে কোনো রিস্ক নেই। এমনকি হাউ টু হ্যাক গুগল লিখলেও প্রচুর সার্চ রেজাল্ট আসবে গুগলের। হ্যাঁ, জাস্ট কথার কথা বলছি। এগুলোতে কোনো রিস্ক নেই। না মানে জাস্ট ওগুলো সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পড়ার জন্য হ্যাঁ, বা এই জন্য হ্যাঁ, বলছি। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। একদম নির্দ্বিধায়। মানে কোনো লিগ্যাল ইস্যু নেই। ওকে, আর জজ এবং এনভিডিআর অ্যাডভান্স ইউজার নিয়ে বা আমাদের হ্যাঁ, আরো ওটা নিয়ে কিভাবে আমাদের আমরা প্ল্যান কাজ রয়েছে। করব এই হোপফুলি ব্যাপারটা। এইটার পরেই মানে আমাদের এই নেটওয়ার্কিং এর গল্পটা শেষ হলেই আর হয়তো ১ টা ২ টো ক্লাস হবে এর উপরে। ঠিক আছে? তো তারপরেই আমরা আচ্ছা, ওই অ্যা আর একটা ওর দুটো যদি ক্লাস হয় তাহলে যে অ্যাসাইনমেন্ট হবে সেটা নিশ্চয়ই এই 5টা ক্লাসের মধ্যে বা এই 6টা ক্লাসের মধ্যেই কোশ্চেন হ্যাঁ, থাকবে। ৫ টা ক্লাসের মধ্যে আমি বলছি যে আমার কোয়েশ্চেন অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? গত ৫ যে ক্লাসটা হয়েছে সেই ৫ টার উপরেই বেস করে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে? আ দেওয়া হবে আরকি। আচ্ছা, তুমি তো ভিডিও এডিট করো তো, মানে এটা একটু বাইরের টপিক, যদি তবুও একটা জিনিসই জানো সেটা হচ্ছে মানে ভিডিও কতটুকু এডিট করতে পারবে একটা ব্লাইন্ড লোক? ১ম কথা মানে কাটাছেঁড়া নিশ্চয়ই করতে তো ব্যাকগ্রাউন্ড কালার ফালার চেঞ্জ করতে আশা করি মনে হয় না পারবে বলে, মানে গ্রিন স্ক্রিন রিমুভ করে সেখানে অন্য কালার দেওয়া বা এরকম, এগুলো কি করতে পারে? করতে পারবে। এখন করলে এটা কতটা মানে ওর তো কোনো রুল অফ থাম্ব নেই। যে সাপোজ একটা ব্লাক এড করে দিলাম মানেই ব্লাকটা খুব ফিট করছে। তার পার্সেন্টেজ আছে। কতটা পার্সেন্টেজ দিতে হবে? হোয়াইট ব্যালেন্স কতটা থাকবে? ঠিক আছে? সেই হোয়াইট ব্যালেন্স কতটা থাকবে সেটার পার্সেন্টেজটা কি হবে? এবার কোনো ফিক্স নেই। এক্ষেত্রে কোনো ফিক্স নেই। ঠিক আছে? ইভেন ফর হ্যাঁ, কাটা ক্যামেরাস মিউজিক অ্যাড এগুলো করা যেতে পারে। ধরো কাটা বা দুটো ভিডিওকে জয়েন করা এগুলো কাটা, করা যেতে, জয়েন এর করা, বাইরে আর কি করা যেতে পারে? টাইটেল এড করা, সাবটাইটেল এড করা। তারপরে এই যে কিছু ক্ষেত্রে টাইটেল বা এই যে সাবটাইটেল যে টেক্সট গুলো এড করছে তার মধ্যে কিছু ইফেক্ট এড করা। সাপোজ একটা সাপোজ স্লাইড শো বানানো এগুলো তো পারে। ওয়েলকাম টু প্রদীপশিকদার.com এবার লেখাটা আস্তে, আস্তে বড় হয়ে ছোট হচ্ছে। মানে এই জাতীয় যে ইফেক্ট দেওয়া, এই ধরনের টুকটাক যে কাজকর্মগুলো এগুলো করা যায়। হ্যাঁ? হয়তো এর একটা বাইরেও কিছু সফটওয়্যারের নাম করা বলো যেতে পারে। মোটামুটি অ্যাক্সেসিবল সফটওয়্যার যেটা দিয়ে আমরা এগুলো একটু করতে পারি। আ এটা বলা ফ্রি খুব বা পেইড মুশকিল। যাই হোক। মানে আমি আমি নিজে আমি তো আমার সাউন্ড এডিটর দিয়ে আমি ভিডিও এডিট করি। রিপার এর মাধ্যমে আমি করি। আমার যে কাজ, সেই রিপারে কাজগুলো তোমার আমি এইগুলো করি। এই জিনিসগুলো হয়? এই সবগুলোই হয় যেগুলো বললে তুমি? হ্যাঁ, আর এছাড়া ২ টো অ্যাপের কথা শুনেছি। একটা সবাই ব্যবহার করে। উইন্ডোজ মুভি মেকার। আরেকটা অ্যাপ আমি শুনেছি ভিডিও রিডু। ওই উইন্ডোজ মুভি মেকার খুব একটা ভালো অ্যাপ্লিকেশন না। যদিও না এবার অ্যাক্সেসিবল বাট এক্ষেত্রে খুব খুব বেশি ভালো কিছু ফিচার পাওয়া নেই। যাবে না। মানে আমি রিপার বলছি, রিপারেও কিন্তু কাজটা যে খুব সোজা তা কিন্তু নয়। কারণ obviously ভিডিও মানে তার প্রাইমারি অ্যাসপেক্ট টা তো ভিজুয়াল। তো সেক্ষেত্রে আমাদের কথা মনে রেখে তো কেউ কিছু বানায়নি। হ্যাঁ? তো সেটা রিপারেও খুব কঠিন। মানে খুব সোজা বিষয়টা নয় একদম। ঠিক আছে? বিশেষ করে এফেক্ট ইত্যাদি, ইত্যাদি। কিন্তু মানে ওই একটু মানে একটুখানি এদিক-ওদিক করে করা যায়। আরেকটা অ্যাপের নাম আমি শুনেছি, মানে একবার ডাউনলোডও করেছিলাম কিন্তু খুব বেশি এক্সপ্লোর করা হয়নি। সেটা হচ্ছে ভিডিও রিডু বলে একটা অ্যাপ আছে। অনেকে আমাকে বলেছে আমার পরিচিতরা যে এই অ্যাপটা নাকি মানে এই অ্যাপের মাধ্যমে অনেক কিছু করা যায়। মানে কাটাছেঁড়া ইত্যাদি তো করাই যায়। তাছাড়া নাকি আরো বেশ কিছু জিনিসপত্র করা যায়। কিন্তু কি করা যায়, কিভাবে করা যায় আমার কাছে কোনো ইনফরমেশন নেই। তবে নামটা আমি যদি খুব ভুল না বলি নামটা হচ্ছে ভিডিও রিডু। ঠিক আছে? তো এই অ্যাপটা নিয়ে তোমরা একটু দেখতে পারো সফটওয়্যার মানে কম্পিউটারের সফটওয়্যার obviously। আচ্ছা প্রদীপ দা, আপনি কি ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করেন বা অ্যান্টিভাইরাস নিয়ে একটু কিছু বলবেন? মানে কিরকম, আচ্ছা, বেশ। মানে ভালো যেটা, পেইড যেটা? আচ্ছা, এখন আমার কাছে অ্যান্টিভাইরাস নিয়ে যে মতামতগুলো রয়েছে সেগুলো অনেকের পছন্দ হবে না। ঠিক আছে? ১ম কথা আমি পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করিনি আজ পর্যন্ত এবং আমি মনে করি না যে স্মল বিজনেস না থাকলে পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করার কোনো দরকার আছে। আমি এতকাল বলতে আমি লাস্ট ১ বছর কি ১০ মাস যদি বাদ দিয়ে দিই, তার বাইরে আমি বেশিরভাগ আমার জীবন মানে যতদিন আমি কম্পিউটার ব্যবহার করেছি There's a reminder for Prada. আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি সবথেকে সাকসেসফুলি ব্যবহার করেছি Avira ফ্রি অ্যান্টিভাইরাস। মানে Avira যেটা ফ্রি ভার্সন আছে। আমি এর বাইরে বলে রাখি আমার যারা বিভিন্ন গ্রুপে-ট্রুপে আমার কথাবার্তা শুনেছেন তারা জানেন এই হিস্ট্রি আমি অনেক বলেছি। মানে মেজর যে অ্যান্টিভাইরাস গুলো ইন্ডিয়াতে চলে Kaspersky, Quick Heal যেটাকে আমি কুইক হেল বলি, AVG তারপরে
আরো কি সফাস্টপ আরো কি সব ছিল। আ আভাস McAfee, Avast সমস্ত কিছু আমি ব্যবহার করেছি। তো আমি দেখেছি যে এই Avira Free আমাকে সবথেকে বেস্ট রেজাল্ট দিয়েছে। মানে একটা অ্যান্টিভাইরাস মানে শুধু সে ভাইরাস ক্লিন করবে তার মানেই সে ভালো তা তো নয়। কম্পিউটারের উপরে তার কি ইফেক্ট থাকছে, কত বেশি সে আমাকে বারবার ফোর্স করছে, "তুমি কেনো গো, কেনো গো?" ইত্যাদি, ইত্যাদি। অন অ্যান্ড মানে পুরোপুরি আমি দেখলাম যে Avira টা সবথেকে বেস্ট আমার লেগেছে। কিন্তু গত ৮-৯ মাস ধরে আমি Windows Defender যেটা কিনা Windows 10 এর ইনবিল্ট অ্যান্টিভাইরাস সেটা ব্যবহার করছি। এবং আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্যাট। আমি এর আগেও একবার ব্যবহার করেছিলাম। তখন আমার ভালো লেগেছিল। কিন্তু তখন আমার একটা ইস্যু ছিল। আমি Thunderbird বলে একটা ইমেইল ক্লায়েন্ট ব্যবহার করি। তো ওই ইমেইল ক্লায়েন্টটা ব্যবহার করলে দেখতাম যে আমার ইমেইলগুলো পড়তে একটু অসুবিধা হচ্ছে। মানে ইমেইলগুলো ঢুকতে টাইম লাগছে কি ওগুলো ডাউনলোড হতে টাইম লাগছে Windows Defender এ। কিন্তু Avira ব্যবহার করলে সেটাও ছিল না। তো এখন থান্ডারবার্ড তো তোমার ফায়ারফক্সের সম্ভবত। হ্যাঁ, Mozilla র থান্ডারবার্ড তো মোজিলার ছিল। হ্যাঁ, Mozilla র। তো সেই প্রবলেমটা সেই সময় ছিল। মানে আমি আজ থেকে বছর ১.৫-২ এর আগেকার কথা বলছি। তখন আমি একবার ট্রাই করেছিলাম। তো তার জন্য আমি Windows Defender আবার ছেড়ে দিয়ে Avira ব্যবহার করেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি Windows Defender ব্যবহার করছি এবং আমি বলছি আমি কিন্তু মানে সবসময় যে খুব ভালো সিকিউর সাইট ভিজিট করি তা নয়। ঠিক আছে? অনেক মানে কুখ্যাত সাইটও ভিজিট করি। তো আমার কোনো প্রবলেম হয়নি। মানে হচ্ছে না। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে মানে এই কদিন মানে এই পুজোর সময় থেকে সেই সময় থেকে আমার আরো একটা অ্যাডেড প্রোটেকশন হয়েছে। যেহেতু আমি আমার ওয়াইফাই রাউটারটা চেঞ্জ করেছি। তো এই রাউটারের একটা নিজস্ব অ্যান্টিভাইরাস রয়েছে। ৩ বছরের সাবস্ক্রিপশন রয়েছে। তো সেই কারণে মানে ওটা কাইন্ড অফ নেটওয়ার্ক বেসড প্রোটেকশন রয়েছে আমার। তো এই মুহূর্তে আমার কম্পিউটারে রয়েছে Windows Defender যেটা Windows এর নিজস্ব। আর আমার রাউটারে তার নিজস্ব অ্যান্টিভাইরাস রয়েছে। আ তো এই দুটো মিলিয়ে আমার প্রোটেকশন রয়েছে। বাট আমি স্ট্রংলি বিশ্বাস করি যে Windows Defender ভীষণই ভালো এবং হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিসই আমি বলব সেটা যেকোনো অ্যান্টিভাইরাসের ক্ষেত্রেই প্রযোজ্য। যে আমি অ্যান্টিভাইরাসটাকে যাতে আপ টু ডেট রাখতে পারি। ডেফিনিশন আপডেট যাতে আমি করি। যারা Windows Defender ব্যবহার করেন তারা মাঝে অন্ততপক্ষে সপ্তাহে ১ বার চেক ফর আপডেট করবেন। কারণ Windows এর যে সিকিউরিটি ডেফিনিশনস গুলো রয়েছে যাতে করে সেগুলো ডাউনলোড হয় ঠিকঠাক করে। ঠিক আছে? আর অন্যান্য অ্যান্টিভাইরাস ব্যবহার করলেও আপনারা চেষ্টা করবেন। বেশিরভাগ অ্যান্টিভাইরাস অলরেডি ব্যাকগ্রাউন্ডে হয়। Windows Defender এও হয় কিন্তু আমি দেখেছি যে ম্যানুয়ালি স্ক্যান করে নিলে আরো বেটার। আর যদি একান্ত না আমি Windows Defender এ খুশি নই, থার্ড পার্টি অ্যান্টিভাইরাস না হলে ঠিক ভাল লাগে না। হ্যাঁ? তাহলে আমি সেকেন্ড যে চয়েস আমার সেটা হচ্ছে obviously Avira। আমি অন্ততপক্ষে আ 9 ১০ থেকে ১২ বছর ১০ বছরই আমি যদি ধরি ১০ বছর খুব সাকসেসফুলি আমি ব্যবহার করেছি Avira অ্যান্টিভাইরাস এবং obviously ফ্রি এডিশন, পেইড এডিশন আমার কোনো দরকার নেই পেইড এডিশন। ফ্রি এডিশন যথেষ্ট ভালো ইন কম্পেয়ার টু পেইড এডিশন অফ AVG, কুইক হিল এই আরো যে সমস্ত যে জিনিসপত্রগুলো রয়েছে। ওখানে কোনো অ্যাড ফ্যাড আসার কোনো ইয়ে নেই তো না, ফ্রি Avira তে এডিশন। যেটা হয় আমি বলে দিচ্ছি Avira তে যেটা প্রবলেমটা হয় সেটা হচ্ছে কম্পিউটার স্টার্ট করার পরে মাঝে একবার ও একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। তো আমি যেটা করি মোটামুটি কম্পিউটার স্টার্ট করলাম। ১০-১৫ মিনিট পরে একবার ওই উইন্ডোজ লিস্ট যেটা আছে JAWS এর, উইন্ডোজ লিস্টটা চেক করি। ঠিক আছে? ওখানে দেখা যায় দেখায় Avira অ্যান্টিভাইরাস অন টপ। এন্টার প্রেস করি। করলে একটা ছোট্ট ব্রাউজারের পেজের মতন আসে। সেখানে সেম পেজ লিঙ্ক ক্লোজ এরকম একটা অপশন থাকে। সেখানে এন্টার মেরে দিই ব্যাস। ওই শুধু একবার তাও মাঝে প্রতিদিন নয়। মাঝে আসে। ঠিক আছে? ব্যাস ওইটুকুই। এছাড়া আমাকে কোনো ডিস্টার্ব ও করেনি। ঠিক আছে? আ এবং অটোমেটিক্যালি সে সফটওয়্যারই হোক বা তার ডেফিনিশনই হোক অটোমেটিক্যালি আপডেট হয়েছে আমাকে টাচও করতে হয়নি। আমাকে ভাবতে হয়নি কখনো। তোমার কি উইন্ডোজ কি পারচেজ করা নাকি ক্র্যাক মানে আমরা যেরকম ইউজ করি সেরকম? ওরকমই। মানে পারচেজ করা নয় কিন্তু ক্র্যাকও নয়। মানে লিগালি এখন আমি যেরকম আর ৫ জন এখন ব্যবহার করে Windows 10 মানে আমার ওরকম ৬ মাস পর রিনিউ করতে হয় না। ঠিক আছে? আমি এখন মানে Microsoft এর অফিসিয়াল কাস্টমার। যদিও আমি কিনিনি কিন্তু আমি Microsoft এর অফিসিয়াল কাস্টমার মানে বা এটা লিগ্যাল পাইরেটেড কাস্টমার। বলে ওই ধরনের। ঠিক পাইরেটেড নয়। যেটা Windows 10 এ Microsoft করেছে সেটা হচ্ছে Microsoft বলছে যে তুমি মানে কেনো বা না কেনো তোমাকে আমি Windows 10 ফ্রিতে দেব। এরকম একটা ব্যাপার। তো তাহলে কিনবে কেন লোকে? তাহলে লোকে তো ফ্রিতে ইউজ করতে পারে। হ্যাঁ, করছে তো মানে যারা বোকা তারাই কেনে। Windows 10 যারা বোকা তারাই কেনে এখন।
কারণ মাইক্রোসফট ইচ্ছে করে এত ব্যাকডোর রেখে দিয়েছে যে চাইলেই কেউ মানে উইন্ডোজটা লিগালি পেতে পারে। মানে একটা তো হয় যেরকম আমরা উইন্ডোজ 7 এ বলেছি, আমরা বিভিন্ন রকম ক্র্যাক ব্যবহার করেছি। উইন্ডোজ 10 এ অনেকে ব্যবহার করেন। সেক্ষেত্রে কেএমএস অ্যাক্টিভেটর এটা সেটা যেখানে ৬ মাস পর রিঅ্যাক্টিভেট করতে হয় ইত্যাদি, ইত্যাদি গল্প রয়েছে। কিন্তু চাইলেই একটুখানি চেষ্টা চরিত্রগুলো অনেক ব্যাকডোর পাওয়া যায় যার মাধ্যমে এখন যেটা মাইক্রোসফটে হয় যে ওই যে ডিজিটাল অ্যাক্টিভেশন। তো চাইলেই আমার কম্পিউটারকে ডিজিটালি অ্যাক্টিভেট করে নেওয়া যায় এবং সেক্ষেত্রে আমি কাইন্ড অফ লিগাল ইউজার মানে আমি চাইলে এখন মাইক্রোসফটে ফোন করে ওদের কাছ থেকে রিমোট হেল্প চাইতে পারি। আমি বলতে পারি আমি আই এম আ লিগাল কাস্টমার। ঠিক আছে? তো সেটা কেউ বুঝতে পারবে না যে আমি কিনেছি না কিনিনি। আমি কিন্তু একজন লিগ্যাল কাস্টমার এখন। মানে আমার কোনো ক্র্যাক ইনস্টল নেই কিন্তু আমার উইন্ডোজে। ঠিক আছে? যেরকম ১ম এ যখন হয়েছিল তখন তারা ব্লাইন্ড যারা স্ক্রিন রিডার ইউজার তাদের জন্য মানে প্রথমত উইন্ডোজ 7 থেকে যারা উইন্ডোজ 10 এ যাচ্ছে তাদেরকে ফ্রিতেই লাইসেন্স দেওয়া হয়েছিল। এবং সেই সময় আপনারা জানেন যে উইন্ডোজ যারা ইভেন উইন্ডোজ 7 ক্র্যাক ব্যবহার করেছে বা করছিল তারাও উইন্ডোজ 10 ফ্রিতে পেয়ে গেছে লিগালি। মানে কোনো একদম ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? যে ৬ মাস পর রিঅ্যাক্টিভেট করতে হবে। এরকম একদম ডিজিটাল অ্যাক্টিভেশন যেটা, সেটা। তো সেই ডোরটাও মানে পরবর্তীতে ওরা মানে লিখিতভাবে বলেছে যে, "না এই ডোরটা বন্ধ হয়ে গেল। মানে আর হবে না।" কিন্তু সে এখনো হচ্ছে। মানে চাইলেই করা যায়। এগুলো এখানে আলোচনা করার বিষয় নয় obviously কারণ এগুলো অনলাইনে যায়। আ বাট Windows 10 Microsoft চায় যে লোকজন আসুক ব্যবহার করুক। কারণ মাইক্রোসফটের এখন যে বিজনেস পলিসি, আগে কি হতো, কি ছিল? আপ টু Windows 7 যে তুমি Windows কেনো পয়সা পাবো আমি। এখন তুমি Windows কেনো আমি কি পয়সা পাবো তার থেকে আমি অ্যাডভার্টাইজমেন্ট এর রেভিনিউ তার মাধ্যমে ইভেন মাইক্রোসফট এখন অনেক অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছে যেগুলো হ্যাঁ, কিনতে হচ্ছে টাকা দিয়ে। হ্যাঁ, এডিটর অমুক, অমুক। হ্যাঁ, একদম পুরো মোবাইলের মতন। মানে আমি অ্যাডভার্টাইজমেন্ট থেকে রেভিনিউ নেবো প্লাস আমি অ্যাপটা বিক্রি করব। যদিও Windows স্টোর খুব একটা সাকসেসফুল নয়। স্টিল তারা যেটা চাইছে যে এটা একটা সার্ভিস হবে। ইনস্টেড অফ আ প্রোডাক্ট, Windows will be a সার্ভিস। মানে তার গুগল জন্যই যেমন তারা অনেক সার্ভিস ফ্রিতে দেয়, অ্যাড গুলো পেড হয় সেরকম টাইপ অফ করছে হ্যাঁ, আরকি। হ্যাঁ। কারণ সাপোজ আমি একটা উইন্ডোজের দাম ৳৪,০০০ নিলাম। তো কেউ একজন ৳৪,০০০ দিয়ে কিনলো ব্যাস। তার কাছ থেকে কিন্তু আমার টাকা পেলাম না। ৳৪,০০০ ওয়ান টাইম কিনলো। তার বদলে আমি যদি তার কম্পিউটারটাকে ব্যবহার করে প্রতিদিন ৳৪ করে ইনকাম করতে পারি তার কম্পিউটার ব্যবহার করে। তাহলে মাসে কত হচ্ছে? ৪ × ৩০ = ১২০। বছরে কত হচ্ছে? সে তো বছরের পর ১০ বছর ২০ বছর ব্যবহার করবে। তাই না? তাতে লাভ না বেশি? আচ্ছা, কোনো ওয়াইফাই এর সাথে কি মানে ওয়াইফাই রাউটারের সাথে ফায়ারওয়াল আসে এরকম বেরিয়েছে কি হ্যাঁ, আজকাল আছে, বা মানে আসে। obviously আসে। অনেক রাউটারের সাথে একটু ভালো রাউটার কিনলে তার সাথে ফায়ারওয়াল আসে এবং obviously সেটা নেই। যেরকম আমারটাতে কাইন্ড অফ হ্যাঁ, ফায়ারওয়ালও আছে। আ আমার ডিরেক্টলি ফায়ারওয়াল নামে নেই, অন্য নামে আছে। আ প্যারেন্টাল কন্ট্রোল বলে রয়েছে তার আন্ডারে। বাট ওটা কাইন্ড অফ একটা ফায়ারওয়াল প্লাস অ্যান্টিভাইরাসও রয়েছে আমার এখানে। তো সেরকম এটা মানে তার মানে কি আমার নেটওয়ার্কে আমার ওয়াইফাই যারা কানেক্টেড তারাই এই অ্যান্টিভাইরাসের সুবিধাটা পাচ্ছে। সে মোবাইল হতে পারে, সে পিসি হতে পারে, যাই হতে যা খুশি হতে পারে। হ্যাঁ? তো সেরকম ফায়ারওয়াল ওয়ালাও আছে, রাউটার আছে। আর আরেকটা জিনিস দাদা ওই আমি যখন চেক ফর আপডেট করতে যাচ্ছি একটা টাইমে গিয়ে 95 এর উপরে গিয়ে বলছে ব্লকড। মানে এরা আমার এমনিতেও কেএমএস অটোনেট দিয়ে এটা করা আছে, অ্যাক্টিভেট করা আছে, ক্র্যাক বলতে পারেন। তো এটা কি কারণটা আমি ঠিক ধরতে পারছি না। কেন ব্লক হয়েছে সেসব কিছু বলছে কি? না একটা ডাইরেক্টরি দেখাচ্ছিল যে ওখান থেকে এটা ব্লক করেছে। ওটা যদি আমি আপনাকে পরের এতে শেয়ার করি তাহলে হ্যাঁ, আপনি শেয়ার মনে হয় করবে কোনো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, অ্যাকচুয়ালি কিসের প্রবলেমটা হচ্ছে। কেএমএস এর জন্য আপডেটের ইস্যু হওয়া উচিত নয়। ঠিক আছে? আমার মনে হয় অন্য কোনো হুম। ইস্যু আছে। কিন্তু আচ্ছা কেএমএস টা তো ইল্লিগাল মানে হিসেব হ্যাঁ, মতো। obviously. আচ্ছা, আচ্ছা। বেশ আমরা তাহলে অনেক সময় কাটালাম। আ আশা করি আপনারা অনেকেই অ্যাসাইনমেন্ট জমা দেবেন। আ এর পরের ক্লাস ২৮ তারিখ হবে। তার আমি অ্যাডভান্সই বলে দিচ্ছি পরে obviously আপনাদের জানাবো। ২৮ তারিখের পরের যে ক্লাসটা সেটাও হবে মোস্ট প্রবাবলি ৪ তারিখ পড়ছে যদি খুব ভুল না করি। তার ক্লাস সেই ৪ তারিখ হবে। তারপরের সপ্তাহটা সম্ভবত ক্লাস নাও হতে পারে বা ডেট অল্টার হতে পারে। আমি আপনাদের সেটা জানিয়ে দেব। বাট ইন দ্য মিন টাইম ২৭ তারিখ ২৭শে ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ইন্ডিয়ান টাইম
আপনাদের হাতে সময় থাকছে। আমি আজ রাতে অথবা কাল আপনাদেরকে আ ইমেইলের মাধ্যমে অ্যাসাইনমেন্ট যে Google ফর্ম সেটা আপনাদেরকে পাঠিয়ে দেব। ঠিক আছে? আপনারা আ সেটা আ সাবমিট করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। আজকে এখানে শেষ করছি আপাতত। সবাই ভালো থাকবেন। আবার পরের এপিসোডে দেখা হবে। শুভরাত্রি।